আল্লাহ আজকের আয়োজন আল্লাহ তার নাজাতের ওসিলা বানিয়ে দাও রব্বুল আলামিন। যে সমস্ত ভাইরা আল্লাহ এই কাজ বাস্তবায়নের জন্য চেষ্টা মেহনত করছে রব্বুল আলামিন, তাদেরকে তুমি কবুল করে নাও, তোমার দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ সাংবাদিক বলেছে আল্লাহ আমরা অনেকে বাবা হারামা হারো, আয় আল্লাহ আমাদের বাবা মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে রব্বুল আলামিন, জানি না কি অবস্থায় আছে, আয় আল্লাহ আল্লাহ মরহম ইয়াউর রহমান সাহেব, আল্লাহ মরহমা খালিদা, আল্লাহ সম্মানিত কিছু উপস্থিতি, আল্লাহ কোনাবাই আয়াত দারাজ করে দাও, আয় রব্বুল আলামিন আজকের এই অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 14 নভেম্বর শুক্রবার বেলা 2:30টায় যশোরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। আজ থেকে মাসখানেক আগে আমাদের তিনটি তারুণ্য নির্ভর বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আমাদের খুলনা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ওয়ালিদুল ইসলাম অমিত বসেছিলেন। উনি বলছিলেন গর্বে গর্বে যে বৈশাখী ফুটবল উৎসবটি আমরা সফল হয়েছি। আমরা দেখেছি পাড়া মহল্লায় এই ফুটবল খেলা কেন্দ্র করে তরুণদের ভিতরে একটি আবেগ তৈরি হয়েছিল, উৎসব তৈরি হয়েছিল এবং সারা যশোরে ফুটবলের উৎসব তৈরি হয়েছিল। আমি চাচ্ছি এই ফুটবল খেলাটি একদম গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিতে, অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে আমরা এটা ছড়িয়ে দিতে চাই। এখানে একটি উদ্যোগ তোমরা গ্রহণ করো, আমরা সার্বিকভাবে এর সহযোগিতা করি। ঠিক ওনার ওই কথা অনুযায়ী, ওনার অনুপ্রেরণায়, ওনার নির্দেশনায় উনি বলেছিলেন যে যশোরে যে আজকে তরুণ প্রজন্ম একটা বিশাল অংশ বিপদগামী পথে পরিচালিত হচ্ছে, বিশেষ করে মাদক এবং কিশোরকে ছেড়ে গেছে যশোর। পাড়া মহল্লায় খেলাধুলা একেবারে বিলুপ্ত, মানুষ এখন ফুটবল ক্রিকেটও খেলে মোবাইলের মধ্যে। এই তরুণ প্রজন্মকে ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনবার জন্য, সুস্থ সবল জীবনযাপন তৈরি করবার, উৎসাহ তৈরি করবার জন্য উনি বলেছেন যে এই আয়োজন করা যায়। আমরা ওনার সাথে একমত হয়ে তাৎক্ষণিকভাবে পরবর্তী পর্যায়ে আমরা যশোরের যারা সাবেক কীর্তিমান ফুটবলার, যারা বর্তমান ফুটবলার, যারা ইতিপূর্বে বৈশাখী ফুটবল উৎসবটি সফলভাবে সম্পাদনা করেছেন, তাদের সাথে আমরা আমাদের মাঝে মনে সাথী ভাই এসেছেন, সাথী ভাইকে আমরা আশা করি পরামর্শ করবে এই তরিকুল ইসলাম সিটি ফুটবল টুর্নামেন্টের একটি আয়োজন করা হয়েছে, যেটি আগামী 14 তারিখে শুভ উদ্বোধন হবে। উদ্বোধন অনুষ্ঠানে টুর্নামেন্টটি উদ্বোধন করবেন আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান, এই ফুটবল উৎসব যাতে সারা যশোর থেকে সারা দেশে ছড়িয়ে পড়ে। আপনাদের প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আপনাদের ছবি, আপনাদের ভিডিও, আপনাদের লেখনীর মাধ্যমে, এবং তরুণ প্রজন্ম যাতে ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসে, মাদক সন্ত্রাস পরিহার করে খেলার মাঠে ফিরে আসে। সেই কারণেই আমাদের এই আয়োজন। এই আয়োজন সম্পর্কে খেলা কিভাবে পরিচালিত হবে, খেলার নিয়ম কানুন, আনুষঙ্গিক বিষয়ে আমাদের যারা ক্রীড়া সংগঠক আছেন তারা আপনাদের সামনে বলবেন। এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সেটি উত্তর দেব। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যশোর হবে একটি সুন্দর শহর, ক্রীড়ার শহর। একসময় গ্রামগঞ্জে খেলাধুলা ছিল, সেগুলো বিলুপ্তির পথে। আমরা আবার খেলাধুলাকে মাঠে ফিরিয়ে নিয়ে যে এই তরুণ প্রজন্মকে সুস্থ সবল ধারায় ফিরিয়ে আনবার জন্য, খেলাধুলায় মনোনিবেশ করবার জন্যই আমাদের এই মূল আয়োজন। ধন্যবাদ সবাইকে। টুর্নামেন্টে আমরা 15টি দল নিয়ে 15টি ইউনিয়নকে নিয়ে টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। 15টি ইউনিয়ন নামগুলি ইতিমধ্যে আপনারা মিক্সচার এবং বাইলগ পেয়েছেন, সামনে আপনার সামনে আছে। আমরা হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলাধুলো করতে চাচ্ছি।
15টা ইউনিয়নের মাঠে একটি করে খেলা হবে, অর্থাৎ প্রত্যেকটি ইউনিয়ন তার নিজস্ব মাঠে একবার করে খেলবে। এখানে 15টি ইউনিয়ন সভাপতির প্রশ্ন আসে কীভাবে খেলবে 15টা, তো 7টা ছাত্রদের হয় আরেকটা প্রকারে। আমরা সরাসরি আমাদের সংবাদ সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দের সামনে লটারির মাধ্যমে একটি ইউনিয়নের বাড়িতে তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যায়। বাকি 14টি দলের মধ্যে 7টি দল জিতবে, 7টি দলের সাথে একটি দল যোগ হবে, 8টি দলের মাধ্যম দিয়ে আমাদের কোয়ার্টার ফাইনাল, পরবর্তীতে সেমিফাইনাল এবং ফাইনাল। সেমিফাইনাল এবং ফাইনালটা আমরা আশা করছি ইনশাল্লাহ ডক্টর শামসুল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে 15টি ইউনিয়নের, ইতিমধ্যে বলতে ভুল হবে, বেশ কিছুদিন আগে 15টি ইউনিয়নের মাঠ পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে আমরা মাঠ আর কতগুলো মাঠ দেখে এসেছি। সেই মাঠগুলো দেখবার পরে গিয়ে আমরা 15টি মাঠ নির্বাচন সাংবাদিক ভাইবৃন্দ, আমাদের আজকে যেটা আমাদের নিবেদন, সেই নিবেদনগুলি 1, 2009 নীতিমালা বহাল রাখা, 2, বিসিআইসি সার জাতের কমিশন বৃদ্ধি করা, 3, জেলার চাহিদা মোতাবেক সার সরবরাহ প্রদান করা, 4, বেসরকারি পর্যায়ে 80% এবং বিএডিসির মাধ্যমে 20% নন ইউরিয়া সারের আমদানি ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের আহ্বানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন খুলনা ও বরিশাল বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিসিআইসি সার জাতের পক্ষে সভাপতি যশোর জেলা। ধন্যবাদ সবাইকে। আবার রাজনৈতিক সরকার গঠিত হলে আবার পরিবর্তন হবে বিদায়, সময় নিয়ে সমস্ত অংশীজনদের মতামত গ্রহণ করতে হবে। এমত অবস্থায় তাড়াহুড়া করে কিছু না করে সময় নিয়ে ভেবে চিন্তে সমস্ত অংশীজনের মতামত নেওয়ার পরামর্শ দিচ্ছি। অন্যথায় মাঠ পর্যায়ে সার সরবরাহ অস্থিতিশীল এবং সংকট হলে এর দায় সরকারের উপরই বর্তাবে। ভর্তুকি মূল্যে কৃষক পর্যায়ে সার বিক্রয় করা হয়, এ ধরনের সারের উপর কোনোভাবেই আগাম কর নির্ধারণ করা যাবে না। বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে হবে, অন্যথায় সারের বাজার অস্থিতিশীল হবে, স্থানীয় পর্যায়ে সারের মূল্য বৃদ্ধি পাবে। 2009 নীতিমালায় একটি ইউনিয়নে 9টি ওয়ার্ডে 9 জন সাব ডিলার ও একটি বিসিআইসি বিক্রয় কেন্দ্র বিদ্যমান, মোট 10টি বিক্রয় কেন্দ্র কৃষকদের সার সরবরাহ করছে। কিন্তু 2025 নীতিমালায় 3টি ডিলারের 9টি কেন্দ্র প্রস্তাব করা হয়েছে, যাহা বর্তমান থেকেও কম, এবং 45,000 খুচরো সার বিক্রেতাদের মাধ্যমে সার বিতরণের নিশ্চয়ই কোনোভাবে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। 1995 সালে ডিলারশিপ প্রথা চালু হলে বিএনপি সরকারের সময় প্রায় 4,800 ডিলার নিয়োগ দেওয়া হয়। তারপর বিভিন্ন ইউনিয়নে ডিলার না থাকা সাপেক্ষে 2002 সাল থেকে 2006 সাল পর্যন্ত সারা দেশে আরো 800 জন ডিলার নিয়োগ দেওয়া হয়, যা বর্তমানে সারা দেশে 5,600 জন অভিজ্ঞ বিসিআইসি সার ডিলার কৃষকদের নিকট সার সরবরাহ কাজ করছে। বিগত 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিসিআইসি ডিলাররা পরিচিত ডিলার হিসেবে স্বীকৃতি পেয়েছে। 1995 সালে 2 লক্ষ টাকা নিরাপত্তা জামানত স্বরূপ জমা দেওয়া তৎকালীন সময়ের একটি উল্লেখযোগ্য পরিমাণ বটে। ডিলারদের কাছ থেকে সার নিয়ে যায় খুচরো বিক্রেতারা, এদের কাছে ডিলারদের 20 থেকে 30 লক্ষ টাকা প্রায় বকেয়া থাকে, যা ফসল তোলার পর খুচরো বিক্রেতাদের কাছ থেকে পাওয়া যায়। আবার খুচরো বিক্রেতাদেরও কৃষকের সাথে সম্পর্ক গড়ে ওঠায় কৃষকদের নিকট তাদের বাকিতে সার বিক্রয় করতে হয়, যা তারা পরবর্তীতে ফসল তোলার পর পরিশোধ করে থাকে। এভাবে প্রতিষ্ঠিত একটি ব্যবসার চেইনকে ধ্বংস করে ফেলা হবে যদি সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা 2025 পয়লা জানুয়ারি 2026 ইংরেজি থেকে জারি করা হয়। বহু লোক তাদের দায় দেনা সমন্বয় করতে পারবে না, পাশাপাশি দেউলিয়া হয়ে মানুষের রুটি প্রশ্নবিদ্ধ হবে। একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়া থেকে সরকারকে দূরে থাকার অনুরোধ জানাচ্ছি। অন্যথায় কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি সরকারও নাজুক পরিস্থিতির সম্মুখীন হবে। সার ডিলার নিয়োগ সমন্বিত নীতিমালা 2025 ইংরেজি ইউনিয়ন ভিত্তিক নতুন ডিলার নিয়োগ বাস্তবসম্মত নয় বলে বিএফএ মনে করে। কেননা একজন ডিলারকে 3টি বিক্রয় কেন্দ্র ও গুদাম স্থাপন করতে হলে প্রচুর পরিমাণে তার স্থাপনা খরচ এবং প্রতি মাসের পরিচালনা খরচ বৃদ্ধি পাবে। পক্ষান্তরে 3 জন ডিলার নিয়োগ হলে প্রতিটি ইউনিয়নের প্রাপ্ত অংশের 3টি ভাগে ভাগ হবে। কোন কোন ইউনিয়নে বছরে 200 মেট্রিক টন সার বরাদ্দ পাওয়া যায়। তা যদি আবার 3টি ভাগে ভাগ করা হয়, এতে একদিকে ব্যবসা যেমন কমবে, অন্যদিকে আর্থিক খরচ বাড়বে এবং ব্যবসা নিরুৎসাহিত হবে।
অবকাঠামোগত সীমাবদ্ধতা, পরিবহন খরচ এবং নিরাপত্তাজনিত সমস্যার কারণে কোনোভাবে ডিলারশিপ ব্যবসাটি আর কার্যকর থাকবে না। বিদ্যমান সাত ডিলারদের ডিলারশিপ বহাল রাখতে হবে। একই পরিবারের যদি বাবা, ছেলে, স্বামী, স্ত্রী, ভাই ভাই যদি দুইটা পৃথক ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যমান থাকে এবং সরকারের চাহিদা মাফিক প্রয়োজনীয় দলিল দস্তাবেজ উপস্থাপনা ও সরবরাহ করতে সক্ষম হয়, তবে রাষ্ট্রের সাংবিধানিক নিয়ম মোতাবেক ডিলারশিপ বহাল রাখা সমীচীন হবে। প্রতিটি নাগরিকের ব্যবসা করার অধিকার রয়েছে। নারীদের ব্যবসা বাণিজ্য উৎসাহিত করা সামাজিক দায়িত্ব বলে আমরা কি হচ্ছে কি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যশোরের জনপ্রিয় নেতা, আমাদের অভিভাবক, যশোর উন্নয়নের কারিগর, আমাদের প্রিয় নেতা জনাব তরিকুল ইসলামের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে সদর উপজেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে আজকে জনাব তরিকুল ইসলাম অন্ত ইউনিয়ন স্মৃতি টুর্নামেন্ট 2025 যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই অনুষ্ঠানের আজকে জার্সি উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত ক্রীড়ামোদী ভাইরা, বিভিন্ন ইউনিয়ন কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকরা, আমাদের ইউনিয়ন থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, পরিকর্মা নেতা জনাব আঞ্জুল হক খোকন, আব্দুল রাজ্জাক, আমাদের মিঠু সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্লেয়ারবৃন্দ সকলকেই, সাবেক প্লেয়ারবৃন্দ সকলকেই আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে জনাব তরিকুল ইসলাম এমন একজন মানুষ ছিলেন যিনি যশোরের মানুষের জন্য বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম, মানুষের সংকট আর সমস্যার সময় একজন অভিভাবকের দায়িত্ব পালন করতেন। ইতিমধ্যে এই তরিকুল ইসলাম একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে, মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। সেই কারণে তার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য যশোর জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি সহ সামগ্রিক যশোরের সর্বস্তরের মানুষ তার প্রতি সম্মান প্রদর্শন করে। আমরা প্রত্যাশা করি যে তার সেই স্বপ্নকে আমরা যারা আজকে ক্রীড়াঙ্গনে আছি, সেখানেও জনাব তরিকুল ইসলাম একজন ক্রীড়ামোদী মানুষ ছিলেন। আমরা দেখলাম জেডিএস এ বিভিন্ন সময় তিনি ভূমিকা রাখতেন। আমি নিজে ব্যক্তিগতভাবে আমার একটি ঘটনার মধ্যে দিয়ে আমি স্টেডিয়ামে আর প্রবেশ করি না, সে স্মৃতিটা উন্মোচন করতে চাই না। আমার তরিকুল ইসলাম সেদিন তৎকালীন সময় জেডিএস এর নেতা ছিলেন, দায়িত্ব পালন করেছিলেন। জনাব শামসুল হুদা ছিলেন সেই সময়, আমার জানি, মনে আছে। তো বিভিন্ন সময় তিনি ক্রীড়াঙ্গনকে এবং ক্রীড়ামোদীদেরকে, আজকে সমাজ যে বিপর্যয় হয়ে গেছে, যে আজকে মাদকে আসক্ত হয়ে গেছে, সমাজ যে ধ্বংসের পথে চলে গেছে, সেখান থেকে পরিত্রাণের জন্য ক্রীড়া বা সংস্কৃতির সঙ্গে যদি সম্পৃক্ত থাকে, সে মানুষ খারাপ হতে পারে না। সেই ধরনের চিন্তা ধারণ করেই জনাব তরিকুল ইসলাম এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করতেন, ভূমিকা রাখতেন, নেতৃত্ব দিতেন। আমি সেই কারণে মনে করি আজকে যারা আমরা জনাব তরিকুল ইসলামের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করার জন্য আজকে অন্ত ইউনিয়ন যে তরিকুল ইসলাম স্মৃতি টুর্নামেন্টের যে আয়োজন করেছে, তার এই আজকের এই জার্সি উন্মোচন অনুষ্ঠানে আমি এটা উদ্বোধন করছি এবং সবাইকে এই খেলায়, বিভিন্ন খেলায় আপনাদের অংশগ্রহণ করার জন্য, প্রতিযোগিতা করার জন্য, আমার মনে হয় সেই মানসিকতা সবাই নিয়ে আমরা সেই অনুষ্ঠানকে সফল করব। আমাদের খেলাগুলোকে সুন্দরভাবে সকলে সাফল্য অর্জন করার চেষ্টা করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং জার্সি উন্মোচনের জন্য সকলকে অনুরোধ করছি। সম্মানিত নেতৃবৃন্দ, সকলকে ধন্যবাদ। না 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 খবর দিলে, হ্যাঁ খবর দিলে তো ভালো হয়। আসলে আমি সকালবেলা এসে দেখি এখানে পুলিশ। আসলে আজকে তো 13 তারিখে আমলি লকডাউন রেখেছে এই জায়গায়। লকডাউনের টাকার সাথেই তারা তো এখানে ব্যাস গাড়ি, একটা গাড়িতে ধরেন একটা ড্রাইভার ছিল, সে তো ব্যাস তখন ব্যাস চলে গেছে, এদের ড্রাইভারও তো পুড়ে যেতে পারতো। তারপর পাশে বস্তিটাও দেখা যাচ্ছে আগুন ধরে যেতে পারতো। তারা তো নিরীহ মানুষের ব্যাস
পুরানোর জন্য, এক কথায় পুরানোর জন্য তারা আগেও যা করে আসছে এখনো ব্যস্ত তাই একই অবস্থা। এটা কি মানে দাঁড়িয়ে থাকা গাড়ি মানে এটা দাঁড়িয়ে থাকা গাড়ি, ব্যাস দাঁড়িয়ে থাকা গাড়িতে তারা ব্যাস আগুন ধরাই দিয়ে গেছে। কয়টার দিকে ঘটনা? এটা ভোর 5টার পরের ঘটনা আর কি, 5টার পরের ঘটনা। আদানের পর পরে আগুন লেগেছে, আমরা ঘরে শুয়েছিলাম, এক রিক্সাটা ডেকে দিয়ে গেল, সব হাউ মাউ করলে বস্তি মানুষ বেরোয় আগুন লিখে দিচ্ছে। এটা কোন আজানের সময়? এই যে এই ফজরের আদানের পর পরে আদানের পর পরে এক রিক্সাটা ডেকে দিয়ে গেছে, আমাদের ডেকে দিলে আমরা হাউ মাগু বস্তির মানুষ সবাই উঠেছি, উঠে আমরা পানি নিয়ে আগুন লিখে দিচ্ছি। ওই রিক্সাওয়ালা যাচ্ছিল, টাকায় উঠেছে, পরে আমরা তো মেলা ভিতরে, পরে সিলভার পাল্লার জন্য আমরাও বেরোয়েছি, বেরোয় আগুন লিখেছি আমরা, আগুন সবাই মিলে লিখানো হয়েছে, আমরা সবাই। এটা কয়টার দিকের ঘটনা? আদানের সময়, আদানের পর পরই সবাই আসার পর 2 কলের পানি দিয়ে তারপরে গাড়িটা এলো, আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। ফায়ার সার্ভিস সার্ভিসে ফোন দেওয়ার পর ফায়ার সার্ভিস আসে পরে ফায়ার সার্ভিসে বসে ফোন দেওয়ার পরে ওরা কাছে কি ফোন বন্ধ, তার জন্য আমরা সবাই মিলে সবাই মিলে তারপরে আগুন নিয়ে এটুকু নিয়ে আমি জানি, দেখা জানি। অবৈধ সরকার ইউনূসের 2 গালে একাত্তরের হাতিয়ার যশোর জেলা যুবলীগ, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা সরকার বারবার দরকার। জয় বাংলা, জয় বাংলা, শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, যশোর জেলা যুবলীগ, অবৈধ সরকার মানব না, ইউনূসের 2 গালে তালে তালে রাজপথ ছাড়ি নাই, যশোর জেলার যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা, একাত্তরের হাতিয়ার, জয় বাংলা, জয় বাংলা। বাংলাদেশের নেত্রী আছে, সেই নেত্রী শেখ হাসিনা, আরো জোরে শেখ হাসিনা, উন্নয়নে শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, রাজপথ ছাড়ি নাই, আমরা আছি
তোমার সাথে তোরের হাতিয়ার অবৈধ সরকার মানব না অবৈধ ট্রাইব্যুনাল সরকার রাজপথ ছাড়ি নাই ডক্টর ইউনুস, মমতা ইউনুস, আপনারা সবাই তাকে জানেন, চেনেন। অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, সারা পৃথিবী জুড়ে তার সুনাম। তার সরকার এখন এখানে আছে, অন্তর্বর্তী সরকার। আমরা স্বাগত জানিয়েছি এই জন্য তিনি একজন নোবেল বিজয়ী এবং অত্যন্ত ভালো মানুষ। সবাই পৃথিবী তাকে ভালো যে বলে জানে। তিনি এই দেশকে সত্যিকার অর্থেই একটা গণতন্ত্রে ফিরে যাওয়ার পথটাকে সুগম করবেন। একটা নির্বাচনের মাধ্যমে সকলের গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার পথটাকে তিনি পরিষ্কার করবেন। দুর্ভাগ্যের সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে তিনি বাংলাদেশের রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের জন্য 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 দিয়েছিলেন এবং আমাদের নেতা যারা তারেক রহমান 2021 সালে 31 দফা যে একটা প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের, রাষ্ট্রকে গণতান্ত্রিকীকরণের, সেই আলোকে তিনি একটা গণতান্ত্রিকীকরণের লক্ষ্যে তিনি একটা কমিশন, সংস্কার কমিশন করলেন। ভালো কথা, 6টা সংস্কার কমিশন, একটা ঐক্যমত্য কমিশন, প্রায় 1 বছর ধরে তারা সেখানে আলাপ আলোচনা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, সব কিছু করেছেন। সব শেষে কি করলেন? এই ঐক্যমত্য কমিশন এমন একটা প্রস্তাব জাতির সামনে নিয়ে আসলো যেটা তার কিছুদিন আগেই, কিছুদিন আগে পার্লামেন্টের সামনে সংস্কারগুলোকে সই করলাম, আমরা স্বাক্ষর করলাম সব রাজনৈতিক দলগুলো 17ই অক্টোবরে সই হয়ে গেছে। আমরা যে বিষয়গুলোতে একমত হয়ে গেছি সেগুলো সই হয়ে গেছে, আমরা সবাই স্বাক্ষর করেছি। তারপরে তারা আবার নতুন নতুন প্রস্তাব নিয়ে এসছে এবং সেই যেগুলো আমরা স্বাক্ষর করেছিলাম সেই প্রস্তাবগুলো একটু ভিন্নভাবে উপস্থাপন করেছে। আমরা বলেছি যে এই ঐক্যমত্য কমিশন সঠিক কাজটি করেনি, এটা ঠিক হয়নি। আপনারা কথা দিয়েছেন, যার জন্য আপনারা প্রায়, আমি যা পত্রিকা দেখলাম, 84 কোটি টাকা না কত কোটি টাকা খরচ করে আপনারা এই 83 কোটি টাকা খরচ করে পত্রিকা দেখলাম এই আপনার ঐক্যমত্য কমিশন সব সভাগুলো করেছেন। আমরা তো প্রত্যেকটা সভায় গেছি, প্রত্যেকটা সভায় আমাদের মতামত দিয়েছি। আজকে কেন আবার এই প্রসঙ্গ উঠছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে? তাহলে আপনারা কি করলেন এতদিন ধরে? আপনারা সঠিক কাজটি করেননি, পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা এই দেশের জনগণ মেনে নেবে না। বন্ধুগণ, অনেক রক্তের বিনিময়ে, অনেক শিশুর রক্তের বিনিময়ে, অনেক নারীর রক্তের বিনিময়ে, অনেক ছাত্রের রক্তের বিনিময়ে, কৃষকের রক্তের বিনিময়ে, শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন হয়েছি ফ্যাসিস্টের হাত থেকে। সুযোগ সৃষ্টি হয়েছে এক গণতান্ত্রিক ব্যবস্থা যাওয়ার। এ থেকে আমরা
কোনো মহলের চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। তাই খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনারা এসব বাদ দিন, যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে বলে দিন, যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে আগামী নির্বাচনে মধ্যে দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হবে। আর যেগুলো আমরা একমত হয়েছি সেগুলোতে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে হতে হবে না, হতে হবে না। আপনি তাই চান কিনা বলেন? বন্ধুগণ, এই বিষয়টা আমরা একমত। অন্যান্য বিষয়গুলোতে আসেন, যেগুলো বাকি আছে সেগুলো আমরা আগামী পার্লামেন্টে নিয়ে যাব, আর যেগুলো সই হয়ে গেছে, একমত হয়ে গেছি, সেগুলোর ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি। তাই আজকে আমার এই মহান নেতা তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবারও বলতে চাই, রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই, দয়া করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না, দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না, দয়া করে দেশে মানুষকে অশান্তিতে ফেরার করে ব্যবস্থা করবেন না। আমরা বহু সংগ্রাম করেছি, বহু লড়াই করেছি। আপনারা আজকে নতুন করে শুরু করতে যাচ্ছেন আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করবার জন্য, সেটা এই দেশের মানুষ কিন্তু কোনো মতেই মেনে নেবে না। সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, তার চাল বাহানা না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যমতে যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এর সব জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। বন্ধুগণ, আমরা আজকে অত্যন্ত শোকাহত হয়ে তরিকুল ইসলাম সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের সদস্যদেরকে, যারা সবাই রাজনীতিতে জড়িত এবং দেশের কল্যাণের সঙ্গে জড়িত, তাদেরকে যারা আরও শক্তি, আরও সুস্বাস্থ্য আল্লাহ তারা দান করেন, সেই দোয়া আল্লাহ তালার কাছে চাইছি। আল্লাহ তালা তাকে বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানে জায়গা দিন, আল্লাহ তালার কাছে এইটা চাই। সব শেষে আবার আপনারা যারা এখানে এসছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, পিতা মীর ইরফান আলী সরদার, সাং ভবতী নরেন্দ্রপুর, কেশবপুর পৌরসভা, 2 নম্বর ওয়ার্ড, কেশবপুর থানা, কেশবপুর, যশোর। আমি যশোর প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে আমার লিখিত বক্তব্য পাঠ করছি। আমি কেশবপুর পাইলট স্কুল থেকে এসএসসি পাস করেছি, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করি। আর লেখাপড়া করতে পারি না, পরিবারের অবস্থা ভালো নাই। এখন একটা কর্ম করে খাই, সেটা হলো মোটরসাইকেল ভাড়া চালাই। আমার পরিবারের সন্তান হতে আছে, মা আছে, সবার জন্য আমি একটা কর্ম করে খাই। এখন আমার দাদার কাছ থেকে পাওয়া পৈতৃক সম্পত্তি, দাদার থেকে আমার আব্বা বেঁচে নাই, আমার অংশের থেকে 5 শতক জমি আমার চাচা বিক্রি করে দিয়েছে, আবু বকর সিদ্দিক। সেই জমি পাওয়ার জন্য আমার শরিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় স্থানীয় সালিশের মাধ্যমে অন্য জায়গা থেকে 2 নম্বর ওয়ার্ড কমিশনার সবাই থেকে আমাকে মানে ওই ওনার উপর জমি থেকে 5 শতক জমি আমাকে বুঝিয়ে দেয়। এখন সেই জমি আমার চাচা আবু বকর সিদ্দিক ভোগ দখলে যেতে দিচ্ছে না এবং বিভিন্নভাবে গালিগালাজ করে, মানসিক অত্যাচার করে, হুমকি দিয়ে আসছে আমাকে, আমার চাচা আবু বকর সিদ্দিক। আচ্ছা, আমার চাচা আবু বকর সিদ্দিক লেখাপড়া বেশি করি নাই, 8 থেকে 9 মানে 9-10 পর্যন্ত লেখাপড়া করেছেন তিনি নিজেকে সাংবাদিক ও জাতীয় পার্টির নেতা হিসেবে পরিচয় দেন। আমার চাচা আবারও হুমকি দিয়েছে, ইতিমধ্যে আমার চাচার সাথে কিছু আলোচিত ব্যক্তিদের নিয়ে
আমার জমিতে গিয়েছিল। হ্যাঁ, ফ্যাসিস্ট সরকারের মেয়র রফিকুল ইসলাম মোল্লার সন্ত্রাসী বাহিনীর সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মিন্টু, শামীম আক্তার মঙ্গল কৃষক লীগের নেতা দিন ইসলামের ছেলে। তিনি কোনো সময় যুবলীগ নেতা শহীদের বন্ধু, আবার কোনো সময় পরিচয় দেন কেশবপুর থানার ওসি তার বন্ধু। ব্যক্তিগতভাবে তার কোনো কর্ম পরিচয় নাই। হ্যাঁ, 3 নম্বর মোহাম্মদ রুস্তম আলী, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ সাহেবের গাড়ি ভাঙচুরকারী। 4 নম্বর তুহিন হোসেন। এই সকল আলোচিত ব্যক্তিরা আমার চাচার সাথে যাওয়ার পরে আমি আতঙ্কবোধ করছি এবং যে কোনো সময় আমি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারি। এই অবস্থায় যশোর জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। কি ঘটনা ঘটেছে? আমার বড় বাসুর শাশুড়ির ভাইরায় ওর মেয়ের আছে ওই জায়গায় মাইরেছে, আঙ্গুল টাঙ্গুল কামড়ায় ছিঁড়ে ছিটে বেরিয়েছে। এরা এর কাকারে বলেছে যে কাকা এই আমাদের বাড়িওয়ালা ওনারে যে কুপাইছে এখন ওরে বলছে আপনার বলেছে যে তুই ওইখানে যাই মাতুবাড়ি করতে গেছিস কেন? আমাকে মেয়ে আমরা যাইনি, তুই গেছিস কেন? ওরা পারিবারিক সমস্যা ওকে সাইডে যাবে, তুই গেছিস কেন? তাই ও এখানে এসে এই লোকজন জোগাড় করে সে ওনারা কুপাইছে আমার ছেলেকে, আমার স্বামী সন্তান সবাই, আমার দেওয়ার বাসুরকে সবাই কুপাইছে। কখন ঘটনা ঘটেছে? এই সন্ধ্যে 6টার দিকে, 6টার সময়। যারা কুপাইছে তারা কারা? তাদেরকে চেনেন? মানিক ওর সাথে আর কারা ছিল তো আমি তো জানি না। মেন আছে মানিক, ওর গুনির বাড়ি, গুনির জন্য মানিক লেও করতো আর কি দাদা তো আমি চিনি না, জানি আমাকে 7 জন আর আমার স্বামীর নাম জামাল আছে, আমার বাসুর কামাল, আমার বড় মাঝে বাসুরের ছেলে আছে শুয়া ওনারে। হ্যাঁ, 4 জন হাসপাতাল। কোন জায়গায় হয়েছে ঘটনা? ওই এরান্দা বাজার। আমার মেয়ের নিয়ে গাঞ্জাম হয়েছে, ওনারা বাড়ি তার শাশুড়ি আর শ্বশুরি ধরে মাইরেছে। আমার মেয়ের কাকা হয়, যাদের মাইরেছে তারা আমার মেয়ের কাকা হয়। তাই আমার মেয়ে বাড়ি এসে পেয়েছে যে কাকা আমাদের বাড়ি গাঞ্জাম হয়েছে, তার যেই মহিলারা বিয়ে করেছে ওনার শ্বশুর সেই মহিলার ভাইরা গেছে। এবার ওই কুন্ডা পুন্ডা আমার মেয়ের বাড়ি গেছে, তাই কুন্ডা পুন্ডা নিয়ে গাঞ্জাম গন্ডগোল হয়েছে। ওই জায়গায় আমরা আর কিছু করিনি, সব কিছু কাজ করে দিয়ে আসি। আমার মেয়ে আর আমার জামা আমাদের বাড়ি চলে আসে। আসার পরে ওর কাকারে কয়েছে যে কাকা এই দেখো সেই হাত মাত কাটা ছিঁড়া সব গয়না পাটলি সব কাইনে ছিঁড়ে নিয়ে গেছে। নেওয়ার পরে তারপরে যাইয়া ওই ওর কাকা যাইতে কয়েছে যে বলি তোমরা আইসাও বাড়ি ফিরে থাকো। তারপরে আমরা দেখতেছি আমরা বাজারে গেছে, বাজারে যাইয়ে কিছু কয়েছে কি না কয়েছে আমরা বলতে পারবো না। আমরা মহিলারা বাড়ি রয়েছে, যাওয়ার সাথে আমরা শুনলাম যে ওকে চাকু মেরেছে, এইটুকুই শুনেছি। আচ্ছা, আপনাদের পরিবারে কয়জন আহত? আমাদের পরিবারে আমার পরিবারে আমরা ছেলে মেয়ে দিয়ে আমরা স্বামী স্ত্রী দিয়ে 5 জন লোক। আহত হয়েছে কয়জন? 5 জন লোক আহত, কারোর মাথা ফাটাই দিয়েছে, কারোর বুড়ি বের করে দিয়েছে, মানে চাকু মাইরেছে, বুকি চাকু মাইরেছে, পিঠি চাকু মাইরেছে। এই যে আমাদের বুন্দিয়া দেওয়া ছিল চৌকাছার লাইনে, বুঝছেন, দিলি ওখানে ওকে বাপের বুতে একটা কেস গন্ডগোল হয়েছে। ওইভাবে হুমকি দিয়ে ওরা ভাড়াইতে গুন্ডা ওরা টাকা দিয়ে গুন্ডা নিয়ে গেছে। যাই তারপরে আমার দেওরা বলেছে যে আমাকে গ্রামের বিচার গ্রামে হবে, বাইরে গ্রামে তোমরা যাবে কেন? আর সেই জায়গাতে আসে ওরা মাস্তান গুছাই নিয়ে বাজারে আসে পরে বাজারে আমার দেওয়ার সব দোকান, আমাদের ওষুধের ফার্মেসি, সেই জায়গায় আসে ওরা কিছুতে কুপানো ধরেছে। এরা তো সেইভাবে যায়নি, আর এটা তো গন্ডগোলের কিছু যায়নি, সবাই দোকানদারি করে।
দোকানদারি করে সেইভাবে যায় পিছনে যায় উপায় আছে বললা কি হবে আমার এই ছেলেটা ওষুধের দোকানে ছিল আর ও যাওয়ার সাথে পেট ফুটা করে দিয়েছে ও কুটা লাকি প্ল্যান দেওয়া হচ্ছে না, এর কারণ আমাদেরকে পুকুর ছেড়িনি দেখাচ্ছে। কিন্তু আমরা তো আরও 40 বছর আগে এই পুকুর ছিল না, ভরাট হয়ে গেছে। তো এখন আমরা 2022 সালে হাত দিয়েছি বাড়ির কাজে। হাত দেওয়ার আগে প্ল্যান পাস করানোর নিয়ম, আমরা যখনই পৌরসভা আসছি তখন এরা বলতেছেন যে না প্ল্যান পাস করতে যাবে না, হবে না, কারণ পুকুর ছেড়িনি। তা এই সমস্যাটা তো আমাদের আগে কখনো ছিল না। তা যেহেতু আমরা অনেক সমস্যার ভিতরে জমি কিনে ব্যাংকের টাকা ঋণ নিয়ে অনেক সমস্যার ভিতরে আমরা আছি, অনেক ক্ষতির ভিতরে আছি। তা আমাদের এই প্ল্যান পাসটা যেন অতি শীঘ্রই দ্রুতভাবে করে দেওয়া হোক, এই দাবি নিয়ে আজকে আমরা যশোর পৌরসভায় আজকে আমরা সবাই একত্রিত হয়ে মানববন্ধনে আমরা এসে এখানে দাঁড়াইছি। 40-45 বছর আগে এই পুকুর ভরাট হয়ে গেছে। 45 বছর আগে ব্যক্তি মালিকানা পুকুর। এই পুকুর কেন আমি এরকম বাড়ি নির্মাণ করতে পারবো না, আমি প্ল্যান কিভাবে আমি পাবো না, কি কারণে এখন এই বিষয়ে আমরা সবাই যারা এই সমস্যার ভিতরে আছি প্রায় 200-র অধিক ফাইল এরকম জমা হয়ে গেছে। হ্যাঁ, আমরা এরকম এই প্ল্যান নিয়ে কোনোভাবেই আমরা অগ্রসর হতে পারছি না। যে এরা বারবার আমরা পৌরসভায় আসতেছি, আমাদেরকে একই কথা বারবার বলতেছেন যে এই পুকুর ছেড়ে প্ল্যান পাস দেওয়া যাবে করে করাই করছি। আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। এখন এই জমিতে আমরা বাড়ি করব, প্ল্যানের কাগজ দিয়ে আমরা ব্যাংকের থেকে টাকা নিয়ে আবার বাড়ির কাছে হাত দিব। আমরা ব্যাংকে গেলে ব্যাংক প্ল্যানের কাগজ চাই, যাতে পৌরসভার প্ল্যান করি, আপনি যে বাড়ি করবেন প্ল্যান দিয়ে। এখন আমার তো প্ল্যান পাচ্ছি না। ব্যক্তি মালিকানাধীন পুকুরকে প্রাকৃতিক জলাশয় হিসাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয় এবং 2022 সালের ভিতরে এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দেয় হাইকোর্ট। যে কারণে 2022 সালের পর থেকে যশোর পৌরসভা পুকুর শ্রেণীর যে জমি যেগুলো ভরাট হয়ে গেছে সেখানে বাড়ি নির্মাণের প্ল্যান অনুমোদন করছে না। এই বর্তমান প্রশাসক আমাদের সাথে অত্যাচার করছে। আমরা বর্তমান প্রশাসককে বলতে চাই, ওই যে বেশপাড়া সাবেক তালুকার বলে যে পুকুর বন্ধ হচ্ছে, আপনি সেটা বন্ধ ঠেকাচ্ছেন না কেন? আপনি যদি সেটা বন্ধ ঠেকাতে না পারেন তাহলে আমাদের ফাইল আটকানোর এখতিয়ার আপনাদের নেই। আপনাদেরকে আমাদের ফাইল ছাড়তে হবে। আর নচেত যশোরে যত পুকুর বা বন্ধ হচ্ছে বন্ধ প্রক্রিয়া রয়েছে সেখানে আপনাদেরকে ভূমিকায় যেতে হবে। আমরা আজকে একটি শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে আপনাদের কাছে আমাদের দাবি উত্থাপন করছি। আমাদের এই দাবি যদি আপনারা না মানেন আমরা সংখ্যায় বাড়বো, প্রতিদিন বাড়বো। কারণ এই শহরে প্রচুর মানুষ ভরাট পুকুরের জমিকে কিনেছেন এবং বাড়ি নির্মাণ করতে চান। এই আন্দোলনের স্পিরিট যখন ছড়িয়ে পড়বে তখন কিন্তু মানুষের সংখ্যা বাড়বে, তখন সেই মানুষের আন্দোলন কিন্তু আপনারা চাপা দিতে পারবেন না। পৌরসভা ইচ্ছা খুশি মতন চলে, ইচ্ছা খুশি মতন নাগরিকদের উপর অত্যাচার নির্যাতন করে, এইভাবে নানা খাতে কর নির্ধারণ করে। কিন্তু পৌরসভা কিন্তু 2015 সালে নাগরিকদের সাথে একটা চুক্তি করেছিল। আমরা বলেছি ওই চুক্তি বাস্তবায়ন করতে হবে। আমরা বলতেছি যে নাগরিকদের সাথে মত বিনিময় করে অ্যাসেসমেন্ট করতে হবে, সেই নূতন অ্যাসেসমেন্ট অনুযায়ী কর বৃদ্ধি হোক এবং যৌক্তিকভাবে কর বৃদ্ধি হোক। অযৌক্তিকভাবে কর বৃদ্ধি করা আমরা এটা মানি না। আমরা বলছি যে কর বিক্রি করেন খাতুয়ারি আপনারা ট্যাক্স নেন, আমাদের খাতুয়ারি আমাদের নাগরিক সুযোগ সুবিধাও দিবেন। তাহলে যেই খাতে আমাদের সুযোগ সুবিধা নেই সেই খাতে ট্যাক্স আমরা দিব। ট্যাক্স দিতে গেলে সেই খাতুয়ারি সেবা আমরা বুঝে নিতে চাই এবং আমরা নিয়ম নীতির মাধ্যমে সেটা করতে চাই। পানির দেখেন বর্ধিত পানির কর একের পর এক বারবার বাড়াই যায়, পানি দেয় না। শুকনো
শুকনো মৌসুমে পানি সরবরাহের ব্যাপারটা যদি খেয়াল করি তাহলে নাগরিকরা যে কি দুর্বিষহভাবে জীবনাতিপাত করে ওই শুষ্ক মৌসুমে গরমকালে, আমরা বলছি যে পানির এই কর বাতিল করতে হবে। ময়লা আবর্জনা নেওয়ার জন্য এক্সট্রা কোনো টাকা নেওয়া যাবে না। পয়েন্ট পরিচ্ছন্নতার জন্য তো আমরা ট্যাক্স দিই। আপনারা জানেন যে আমরা বাড়ি করার জন্য পৌরসভার কাছ থেকে অনুমোদন নিই এবং অনুমোদন নিয়ে আমরা করতে চাই পরিকল্পিত নগরায়নের জন্য। মজার ব্যাপার হচ্ছে যে আমার বাড়ি করতে পারবো কি পারবো না সেই অ্যাসেসমেন্ট করার জন্য তারা সারা বাংলাদেশের কোনো পৌরসভায়, এমনকি ঢাকা সিটি কর্পোরেশনের যেটা হচ্ছে মাত্র 750 টাকা, সেটা আমাদের এখানে পৌরসভা নির্ধারণ করেছে 7,500 টাকা। আমি বাড়ি করতে পারবো কি পারবো না সেই অ্যাসেসমেন্ট করার জন্য আমরা বলছি সেই ট্যাক্সও আমরা দেবো, কিন্তু সেটা সীমিত, সেটা কোনো ক্রমে 500 টাকার উপরে আমরা দিব না। আমরা এই সমস্ত ব্যাপারগুলো দুর্নীতি এবং লুণ্ঠনের কারণেই আমাদের পৌরসভার এই যে কর্মচারীরা বলে বেতন পায় না ঠিক মতন, আমাদের কর্মচারীরা আমাদের ভাই, কেন বেতন পায় না? বেতন পায় না হচ্ছে দুর্নীতি এবং লুণ্ঠনের কারণে। এই লুটপাট বন্ধ করতে হবে, দুর্নীতিবাজদের চিহ্নিত করতে হবে এবং নাগরিক এই সুযোগ সুবিধাগুলো আমাদের দিতে হবে। অন্যথায় আমরা পৌর নাগরিকরা পৌরসভাকে এই কাজগুলো করার জন্য বাধ্য করার জন্য যা যা করার সেই করণীয় নির্ধারণ করব। ধন্যবাদ। পৌরসভা কিন্তু আমরা প্রথম শ্রেণীর কোনো সুযোগ সুবিধা পাই না। যশোর পৌরসভা কোনো নিয়ম নীতির ধারে না, যখন যেমন খুশি তেমন কর ধার্য করতেছে, তাদের ইচ্ছা মাফিক হচ্ছে অ্যাসেসমেন্ট করতেছে। এখানে একটা হরিল্লটের পৌরসভার পুকুরগুলি যত্রতত্র বন্ধ হয়ে যাচ্ছে, তা নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই। আবার পুকুর বন্ধের জায়গা কেউ যদি খরিদ করে তাকে হচ্ছে বাড়ির প্ল্যান পাস করতে দিচ্ছে না। এক শহরে দুই আইন চালাচ্ছে পৌরসভা। আমরা পৌরসভার এই পৌর কর এবং নির্যাতনের বিরুদ্ধে আমরা পৌর নাগরিকরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা পৌর নাগরিকদেরকে সংগঠিত করার জন্য আমরা এই প্রচারপত্র, আমাদের বক্তব্যগুলি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রচারপত্র করেছি, সেইগুলি বিলি করে বেড়াচ্ছি। আমরা পৌর নাগরিকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। বলেন তো, এই লাঠিটা যদি ডক্টর ইউনূসের পাশায় পড়তো, কোন ছাত্রলীগ ডক্টর ইউনূসের পাশে একটা লাঠি মেরে যদি বলতো গদি থেকে নাম, কোরআন অবমাননার কারণে যদি মৃত্যুদণ্ড কার্যকরের বিধান থাকতো, রাসূল অবমাননার কারণে যদি মৃত্যুদণ্ড কার্যকরের বিধান থাকতো, তাহলে কি হতো বলে? এরকম কিছু করতো না। সবার নামই নিলাম, ডক্টর ইউনূসের নামটা একটু নেই। তাহলে বলেন, ইউনূসের যে কিংস পার্টি আছে তারা কি আন্দোলনের আগুন দেশে জ্বালাতো কি জ্বালাতো না? জ্বালাতো কি জ্বালাতো না? আমরা তো বলি নাই যে তোমরা হিন্দুদের উপর আক্রমণ করো, আমরা বলেছি তোমাদের কাছে সম্প্রীতি শিখতে হবে না। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, যদি অমুসলিমরা, কাফেররা, মালাউনরা, বেদিনরা তোমাদের ধর্ম ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত না হয়, তাহলে তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না। ইসলামের অপমান, আল্লাহ তাআলার অপমান, আমার মধ্যে তার মধ্যে পার্থক্য কি? আল্লাহ পরে আয়াতে বলতেছেন, সুম্মা রাদানাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি একদলকে একেবারে নিকৃষ্ট পর্যায়ে নিয়ে গেছি। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে কোরআনের প্রতি, ওয়া আমিলুস সলিহাত, কোরআন সুন্নাহর আমলে নেক আমল করছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন প্রতিদান। এই আয়াত থেকে স্পষ্ট যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ আকৃতি দিয়ে তো সৃষ্টি করেছেন, কিন্তু সবাই শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠ কারা সেটা আমি প্রথমে পড়েছি, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, রহমান কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। এখানে আল্লাহ তাআলা বলেননি এভাবে
যে কোরআন শিখিয়েছেন এবং মানুষ শুনিয়েছেন, এবং বলেন নাই। এবং না বলার কারণ হলো এখানে কামালে ইত্তেসাল আছে, আলেম ওলামারা এটা বুঝবেন। অর্থাৎ কোরআন শিখতে শিখতেই একটা মানুষ অটোমেটিক মানুষ হয়ে যায়। এমন নয় যে কোরআন শেখে তারপরে হয়, বরং কোরআন শেখা এবং মানুষ হওয়া একই সাথে হয়। যেমন আমরা তালা খুলি, চাবি ঘুরাই, তো চাবি যেই মুহূর্তে ঘুরে তালার ভেতরে যন্ত্রপাতিগুলো ওই মুহূর্তে ঘুরে, তালাটা খুলেও যায় ওই একই মুহূর্তে। কিন্তু যদি বলি কোনটার কারণে কোনটা হয়েছে, আমার হাতের কারণে চাবি ঘুরেছে, চাবির কারণে তালা ঘুরেছে, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এমন একটি সম্প্রদায়ের উপর নাজিল করেছিলেন যেই সম্প্রদায় ছিল হানাহানি, মারামারি, কাটাকাটিতে লিপ্ত। আল্লাহ বলেছেন মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছে তা হলো মক্কায়। সে পবিত্র জায়গাকে তারা 360টি মূর্তি দিয়ে অপবিত্র করে রেখেছিল। তারা জিনা, ব্যভিচারে লিপ্ত হতো। ধর্ষণের সেঞ্চুরি করে, ব্যভিচারের সেঞ্চুরি করে তারা গর্ববোধ করত। তারা সামান্য কারণে একে অপরকে হত্যা করত। উটকে পানি খাওয়ানোকে কেন্দ্র করে দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। এই দ্বন্দ্ব দুই গোত্রের মধ্যে, দুই এলাকার বাসিন্দার মধ্যে ছড়িয়ে যেত। এমনকি যুগের পর যুগ তারা ওসিয়ত করে যেত, ওই গ্রুপের সাথে সন্ধি নয়। আমার দাদার 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 সাথে তার দাদার 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 দাদা উটকে পানি খাওয়ানোকে কেন্দ্র করে দ্বন্দ্ব লেগেছিল, তাদের সাথে যেন সন্ধি করবা না। কোন প্রকার হিন্দুত্ববাদী, হিন্দু ইসলামদের সদস্যদের পক্ষ নিয়ে যদি কোন প্রকার বিচার নিয়ে যাওয়ার পরে উনি কি বলেছিলেন, উনি মুসলিম না অমুসলিম, ওনার অধিকার তোমাকে আগে নিশ্চিত করতে হবে, মৌলিক অধিকার আগে নিশ্চিত করতে হবে। পরকালে শাস্তির জন্য কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আছেন। কিন্তু দুনিয়াতে কি এটা আমাদেরকে বলা হয়েছে তাদের শান্তি সত্য করবো? বলা নাই, তাদের অধিকারের কথা বলা আছে। তাই বলে তারা আমাদেরকে বাধা দিবে, আমাদের কোরআন শরীফ অবমাননা করবে, এটা কি গ্রহণযোগ্য? হিন্দুত্ববাদী, হিন্দু ইসলামদের সদস্যদের পক্ষ নিয়ে যদি কোন প্রকার কি বলে প্রশাসন যদি তাদের সাবাই গায়, তাহলে আমরা প্রশাসনকেও ছেড়ে দিব না। বিগত দিনে আমরা দেখেছি এই প্রশাসনের মাধ্যমে ইসকন সদস্য হিন্দুত্ববাদী এই সরকারের, বিগত দিনের সরকারের রামবাম নাস্তিক মুরতাদ তারা বিভিন্নভাবে মুসলমানদের ঈমান এবং আকীদার উপরে আঘাত করেছে। সম্মানিত তাওহীদি জনতা, এই তাহলে বোঝা গেল আমরা যারা ইসলামের ধারক বাহক আছি এবং আমাদের এখানে যারা সেকুলার আছে, সবার কাছে কোরআনের চাইতে নিজেদের জানমাল এবং ইজ্জতের দাম বেশি। আমি আপনাদেরকে আল্লাহর আযাবের সুসংবাদ দিচ্ছি। এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর আমার মনে হয় আজ পর্যন্ত এই রকমের ধর্ম অবমাননার কোনো ঘটনা বাংলাদেশ হওয়ার পরেই বন্ধ হয় নাই। আমরা দেখেছি কিভাবে রাজনৈতিকভাবে ডিস্টেন্সবাজি করার জন্য ফ্রান্সে কোরআন পড়ালে আমরা আন্দোলনে মেতে উঠি, ভারতের নূপুর শর্মা কিছু করলে আন্দোলনে মেতে উঠি, কিন্তু রাখাল রাহা ইস্যুতে আমরা গুই সাপের গর্তে ঢুকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে বনি ইসরাইল যা করেছে এক সময় তোমরা তাই করবে। তোমরাও গুই সাপ, তারা যদি গুই সাপের গর্তে ঢুকে থাকে হক কথা না বলে, তোমরাও হক কথা না বলে এক সময় বনি ইসরাইলের মতো গুই সাপের গর্তে ঢুকবে। আমি কখনোই কাউকে বলতে পারিনি যে না আমাদের চার্চার ভালো, কিন্তু তুমি কেন এই কথাটা বলছো? ল্যাটিন আমেরিকা বলেন আর ইউরোপে বলেন, সিঙ্গাপুরে বলেন, যে কোনো জায়গায় বলেন না কেন, সেখানে বাংলাদেশি, বাংলা ভাষাভাষী ডক্টরদের কিন্তু ভীষণ কদর। আমি আমেরিকাতে অবস্থান করে কিছু ডাক্তারের সামারে নিয়েছি, ওখানকার
বেশ বড় বড় হসপিটাল, সেখানকার ডাক্তার কিন্তু বাংলাদেশ, এটা আমাদের গর্বের বিষয়। কিন্তু আমাদের এখানে এই প্রবলেমটা হয়, আমাদের নৈতিকতার যে জায়গাটা আছে, এই জায়গাটা যদি আমরা ঠিক করি তাহলে মনোযোগ দিয়ে অনেক কিছু করতে পারি। এই মুহূর্তে 2025 ওয়ার্ল্ডের বেস্ট ওয়ান আধুনিকতায় যদি আপনি যদি টেকনোলজি যদি বাংলাদেশকে মানে প্রেজেন্ট করতে চায়, সেই মানুষটির নাম হচ্ছে বখতিয়ার ভাই, আমার সামনে বসা। উনি প্রতিটা জায়গায় আমাকে মাঝে মধ্যে বলে, সানি ভাই আমি বাংলাদেশের প্রতিটা হসপিটাল বলেন, ল্যাবে বলেন, এই মেশিনগুলিকে আমি ছড়িয়ে দিতে চাই এবং তাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে আমি চাই না যে বাংলাদেশের মানুষরা মানে পশ্চিমা জায়গায় যাক, ইন্ডিয়াতে যাক, থাইল্যান্ডে যাক, এইসব জায়গায় গিয়ে তারা চিকিৎসা করে। ওনার কাছে যে মেশিনারিজের ভান্ডার দেখেছি আমি, আমাদের অফিসটা হচ্ছে বাংলা মোটরে, আর বেসিক্যালি আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমাকে একদিন ফোন দিল এবং যারা সুদীজন বসে আছেন, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, মডার্ন বায়োটেকের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সবাইকে আসসালাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। ব্র্যান্ড অ্যাম্বাসিডর মডার্ন বায়োটেক ওমর সানি স্যারকে। গতকালকে শিক্ষকদের উপরে তাদের ন্যায়সঙ্গত দাবি আন্দোলনে যে নির্মমভাবে তাদেরকে যে অত্যাচার করা হয়েছে, তাদেরকে যে আহত করা হয়েছে, একজন বিবেকবান মানুষ হিসাবে আমরা এটা মানতে পারি না। শিক্ষকদের দাবি ছিল ন্যূনতম। আজকের তত্ত্বাবধায়ক সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে দাঁড়িয়ে আপনার উপদেষ্টা কয় টাকা বেতন পান? ডক্টর ইউনূস, আপনি জাতিসংঘে অধিবেশনে 100-র অধিক সদস্য নিয়ে শত শত কোটি টাকা খরচ করে আপনি অধিবেশনে যোগ দেন, আর শিক্ষক সমাজ আজকের অবসর জীবনযাপন করার পরে 5 বছর থেকে 10 বছর লাগে তার অবসরের টাকা পাওয়ার জন্য। যে সময় সেই শিক্ষকের চিকিৎসার প্রয়োজন, যে সময় ওই শিক্ষকের তার সন্তানের বিয়ের প্রয়োজন, সেই সময় শিক্ষক তার অবসরের টাকা পায়। ন্যাক্কারজনকভাবে শিক্ষকদের লাঠি পেটা করা হলো, রক্তাক্ত করা হলো, গলা টিপে টেনে হেসড়ে হ্যান্ডকাপ লাগিয়ে থানায় নিয়ে যাওয়া হলো। শ্রমিক জীবন দিল, রক্ত দিল বৈষম্য দূর করার জন্য। আজকে কেন আবার বৈষম্য? কি এমন অন্যায় করেছে? তারা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিল, থাকতো আরো 2 ঘন্টা, থাকতো আরো 5 ঘন্টা, গাড়ি ঢাকা শহরের অন্য পথে ঘুরে যেত। ইউনূস সরকারের দায়িত্ব ছিল নির্দিষ্ট সময়ের ভিতর নির্বাচন দিয়ে চলে যাবে, না যে তিনি আজকে আবার বন্দর দিতে যাচ্ছেন, আমেরিকান সৈন্য আমার দেশে ঢুকাচ্ছেন, নৌ মহড়া দিচ্ছেন, বহু কিছুই করছেন। বন্ধুরা, এরকম একটা প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে রয়েছি। সে কারণে ঢাকায় আজকে দেখলাম শিক্ষকদের দাবির পক্ষে ছাত্ররা নেমেছে, এরপরে জনতা নামবে। সেই কারণে ইউনূস সাহেব আপনাকে বলতে চাই, শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিন এবং শিক্ষকদের উপর ন্যাক্কারজনক ঘটনার এই হামলার সাথে যুক্তদের গ্রেপ্তার করুন, তাদের বিচার করুন। তা না হলে পরে আপনার পরিণাম ভালো হবে না। শিক্ষকদের আন্দোলনের সাথে আছি, থাকবো, এই ঘোষণা দিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।
জসিমউদ্দিন, গ্রাম তালবাড়িয়া। আমার আব্বু আম্মু দুইজন তালবাড়িয়ায় থাকে, তারা বৃদ্ধ মানুষ এবং আমার আব্বু খুবই অসুস্থ। গত শুক্রবারে সকালবেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটা হলো এই যে আমার বাড়ির পূর্ব পাশে 2 বছর আগে একটা বসতি, ওখানে বাড়িঘর তৈরি করে বসতি স্থাপন করে এবং ওরা আমার বাড়ির পূর্ব পাশে একটা পায়খানা ঘর ভেঙে পড়ে গেছে। ওরা আমার গাছের সাথে ওই পায়খানা ঘরের আপনার ওই দড়ি বাঁধে, আমার ওই গাছের সাথে বাঁশ দিয়ে মানে ওখানে ওই পায়খানা ঘরটা বাঁধতেছে। এখন সেই জায়গায় আমার আম্মু বলেছে যে ভাই আপনি আপনার জায়গায় যে হচ্ছে করেন, আপনার জায়গায় খুঁটি পুঁতে আপনি ওখানে আপনার পায়খানা ঘর ঠিক করেন। তোরা বলতেছে কী জন্যে আমি এখানে বানবো, তোমার কি সমস্যা? এই 1-2 কথায় তর্ক বিতর্কের মারফতে ওরা একজন মহিলা এবং 2 জন পুরুষ প্রথমে এসে আমার আম্মুর সাথে মারামারি করে, অতর্কিত হামলা করে এবং আমার মার মাথায় লাঠি, বাঁশ এবং আপনার রড দিয়ে বাড়ি মারে। কে মারে? যারা কে মারে? একজনের নাম আছে কাশেম, আর ওই ছেলেটার নাম আমি ভালো জানি না, আর ওর মা মানে কাশেমের স্ত্রী। তাদের ঠিকানা বলেন। তাদের ঠিকানা আছে তালবাড়িয়া, দক্ষিণপাড়া, মাঠপাড়া। আচ্ছা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি এই ঘটনা যখন আমার আব্বু ফোন দেয়, আমি সকালবেলায় বললো যে সদর হাসপাতালে আসেন। সদর হাসপাতালে আসতে বললে আমি সদর হাসপাতালে এসে দেখি আমার আম্মু তো অজ্ঞান হয়ে অবস্থায় পড়ে রয়েছে। পরে সদর হাসপাতালে আসার পরে দেখি যে আম্মু ওখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে আমি এখানে যতটা যা করার দরকার ওষুধ দেওয়া বা ডাক্তারদের সঙ্গে সেলাইন টেলাইন আনে এখানে দেওয়ার পরে ওনারা আমাদের সিটি স্ক্যান রিপোর্ট দেয়। সিটি স্ক্যান রিপোর্টে আসে যে ওনার ম্যাক্সিলার বোন ফ্র্যাকচার হয়েছে এবং নেজাল বোন ফ্র্যাকচার হয়েছে, হেমাটোমা আছে এবং হেমোরেজ হয়েছে। পেশেন্ট খুবই গুরুতর অবস্থায় রয়েছে, এখন চিকিৎসাধীন অবস্থায়। আপনাকে এই বিষয়ে কোনো অভিযোগ করেছেন? এই বিষয়ে আমরা আমাদের অভিযোগ করার আগে ওনারা এসে স্থানীয় আওয়ামী লীগের লোকের ইন্ধনে ওরা আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ দাখিল করেছে, মানে আমাদেরকে দাবায় রাখার জন্য। তো আমরা তার পরিপ্রেক্ষিতে আমরা গতকাল রাত্রেবেলায় আমরা যশোর কোতোয়ালি থানায় একটা অভিযোগ দায়ের করি। অভিযোগের ভিত্তিতে তালবাড়িয়া ফাঁড়ির এসআইয়ের কাছে তদন্তর ভার দেয়। বিষয়টা তদন্তাধীন আছে আমারে বললো, এই পর্যন্ত। সকাল 7টা-8টার দিকের ঘটনা। তো আমার বড় ভাই ফোন দিছে, ওনাদের শাশুড়ি ওনাদের হচ্ছে ওখানেও আমরা প্রায় শুনছি যে ওনাদেরকে তারা ডিস্টার্ব করে, ওই বাসায় হুমকি দেয়। তারপরে এই কারণে একটা যা হোক তুচ্ছ কারণে গ্যাঞ্জাম হওয়াতে ওনারে তারা প্রচণ্ড পরিমাণে জখম করে। তাৎক্ষণিক আমার বড় ভাই যে ওনাদেরকে সদর হসপিটালে নিয়ে আসে ভর্তি করে। যেই কারণে আমরা কোনো অভিযোগ মুখ করার সময় পাইনি, অথচ যারা মারছে তারা অভিযোগ কোর্ট করছে এনারা নাকি হচ্ছে তাদের পরে হামলা করছে। এখন আপনাদের কারে মারিয়েছে? আমার মাওয়াইরে মারিছে, তার তাওয়াইরে মারিছে, 2 জনই বৃদ্ধ মানুষ, তাদের 60+ ঊর্ধ্বে বয়স। এখন আমরা প্রশাসনের কাছে একটা সুষ্ঠু বিচার চাই, যাতে তারা এই বিষয়টা দ্রুত দেখে।
জায়গায় খোঁজ দিতে আসতে পারলাম না আটকে গেছে। কেউ নাই, যে কারণে আজ আমরা আপনাদের সম্পূর্ণ হয়েছি। আপনার জাতির বিবেক, আপনাদের লেখনীর কারণে অসংখ্য মানুষ আলোর পথ দেখেছেন। আপনাদের লেখনীর মাধ্যমে আমাদের জীবন, দুঃখ, কষ্ট, অন্ধকার ঘুচাতে চাই। প্রিয় কলম সৈনিক ভাই ও বোনেরা, যশোর জেলা গ্রামীণ ডাক বিভাগের আমরা 553 জন কর্মচারী রয়েছি। আমাদের বেতন কাঠামো থেকে এখনো ব্রিটিশের বুথ সরেনি। আমাদের বিভাগের একজন পোস্ট মাস্টারের বেতন মাত্র 4460 টাকা, পিয়নের বেতন 4354 টাকা, একজন রানারের বেতন 4177 টাকা, অফিস আয়ার বেতন 4000 টাকা। এবং দ্রব্যমূল্যের বর্তমান বাজারে যে বেতন পরিবার পরিজন নিয়ে একমাত্র খাওয়া সম্ভব নন, তারপরেও রয়েছে সন্তানের শিক্ষা, চিকিৎসা, পোশাক সহ নানান প্রয়োজন মেটানোর কিন্তু কিছুই হচ্ছে না। তিন বেলা খাই, এক বেলা খাই, আমাদের কান্নার কোনো শেষ নাই। স্ত্রী সন্তান কাঁদে খিদের জন্য, আর আমাদের কান্নার দায়িত্ব পালন করতে না পারাই। প্রিয় বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বর্তমান একজন আমরা জমির পর্চা বিলি করি, ড্রাইভিং লাইসেন্স, জরুরি চিঠিপত্র, ভিপি, মানি অর্ডারিং সহ সকল গুরুত্বপূর্ণ জিনিস মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে আসি। আমাদের কর্মচারীদের পোশাক এবং পিয়ন, রানারদের বাইসাইকেলের ব্যবস্থা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ডাক বিভাগের কর্মচারীদের অনেক জ্ঞাপন আছে, ঐক্য জ্ঞাপন পূরণের জন্য আমাদের এই অভিজ্ঞ কর্মচারীদের নিয়োগ দেওয়া প্রয়োজন। সাংবাদিক ভাই ও বোনেরা, সরকারি ডাক বিভাগের ডিজি মহোদয়ের অনাগ্রহের কারণে আজ আমরা মানবতার জীবনযাপন করছি। কেবল আমরাই নন, সারা দেশে গ্রামীণ ডাক বিভাগের প্রায় 26,000 কর্মচারী একই দশা। সাংবাদিক বন্ধুরা, আপনাদের মাধ্যমে উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের আহ্বান, আপনি অনেক বিভাগের বেতন ভাতা বৃদ্ধি করেছেন। আপনাদের সদিচ্ছার কারণে আপন পরিবার পরিজন নিয়ে তারা ভালোভাবে জীবনযাপন করছেন। আমাদের স্ত্রী সন্তান মুখের দিকে তাকিয়ে গ্রামীণ ডাক বিভাগের কর্মচারীদের বেতন বর্তমান বাজারের মূল্যের সাথে সংযুক্তপূর্ণ করে পূর্ণ নির্ধারণে আবেদন করছি, অন্যথায় আমাদের বেঁচে থাকা দুঃসহ হয়ে যাবে। একই সাথে গ্রামীণ ডাক বিভাগের দাবি পূরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অতএব ডাক বিভাগের কর্মচারীদের বেতন বর্তমান বাজারের মূল্যের সাথে বিবেচনা করে 20,000 যে কোনো একটা পে স্কেলের নির্ধারণের জন্য আবেদন জানাচ্ছি। Thank you.
মানুষ বাঁচবে রাজার মতো, কিন্তু সেই দেশ আমরা কবে পাবো? আমাদের এই দেশে, আমাদের এই সড়কপথে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, যেখানে সেখানে দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু কোনো বিচার নাই। আমরা দেখেছি গত 26শে অক্টোবর, আপনাদের সকলের কাছে জানিয়ে রাখি, গত 26শে অক্টোবর সকাল 11:30 ঘটিকায় কায়েমখোলা ও ঝুড়িপুরের মধ্যবর্তী স্থান দৌড় বাংলাতে আমাদের প্রিয় ছোট ভাই ইমামুল হোসেন তার ইজি বাইক নষ্ট হওয়ার কারণে রাস্তার এক পাশে ইজি বাইক রেখে ইজি বাইক ঠিক করছিল। ঠিক সেই সময়ে একটা বেপরোয়া গতিতে ট্রাক এসে তার ইজি বাইকের পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। সে ঘটনাস্থলে সে মর্মান্তিক আহত হয়, কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কেউ সেখানে উপস্থিত ছিল না। দূর থেকে একজন কৃষক তাকে দেখে দৌড়ে সেখানে ছুটে আসে, সে আস্তে আস্তে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। কিন্তু যে ঘাতক ড্রাইভার তাকে এই মর্মম দুর্ঘটনা ঘটালো, সে তাকে রেখে নির্মমভাবে পালিয়ে চলে যায়। আমরা তারপর থেকেই এই ইমামের পরিবার এবং আমরা সকলে সেই ট্রাক মালিকের কাছে ক্ষতিপূরণের জন্য বারংবার যোগাযোগ করেছি, কিন্তু তিনি আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই ইমামুল জন্মের পরপরই তার বাবাকে হারায়। তার পরিবারে তার একজন গর্ভবতী স্ত্রী আছে এবং তার একজন বৃদ্ধ মা আছে। তিনি ছাড়া সেই পরিবারে আর কোনো উপার্জনক্ষম ব্যক্তি নাই। আমরা ইউনিয়নের মানুষ, সর্বস্তরের মানুষ এবং যশোর জেলার সাধারণ ছাত্রছাত্রীগণ এখানে উপস্থিত আছি শুধুমাত্র ইমামের একটা ন্যায্য ক্ষতিপূরণ যেন পায় এবং এই ঘাতক ট্রাক ড্রাইভার এবং এই মালিক ট্রাক মালিক ঢুকে যেন শাস্তির আওতায় নয়, এরই দাবিতে আমরা আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমরা ইনশাল্লাহ আগামীতে আরো কঠোর কর্মসূচি দিব। প্রয়োজনে আমরা যে স্থানে দুর্ঘটনা ঘটেছে সেই স্থানে কয়েকদিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করব। তারপরে আমরা এই ইমামুলের ন্যায্য বিচার, এই বিচার আমরা আদায় করবো ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। কৃষি জোর দেখাচ্ছে, বলছে এরকম রোডঘাটে চলতে গেলে দুই একটা মানুষ মরবে, কি করতে মরবে। আমার ভাই তো সাইডই এক সাইড করে ভাই আমার ভাই গাড়ি ঠিক করছিল, পিছন থেকে মেরে ও গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে এলাকার লোক আটক করলে বলে লেন টুর গাড়ি কৃষির পাহাড়ে ওই এসে পড়ছে। থানা এসআই সাথে ওই একই কথা বলেছে, বলছে তোমরা আইনের আওতায় যা বড় করে নাও, আমার পা ফেলাই নাও, অনেক কথা বলেছে। কেন ও একবারও আসতে পারতো না আমাদের সামনে? ওটা জরিমানা কিছু চাইনি, ক্ষতিপূরণ কিছু চাইনি। ও তো একবার আমাদের সামনে আসতে পারতো, কেন আসলো না ও আমাদের সামনে? ও না আসুক, শয়তান না আসুক, ওর লোক ছিল নাকি? ওর পরিবারের লোক আসা দরকার নেই। ও বলছে রোডে ঘাটে চলবে, তুই একটা মানুষ মরবে, পালি কিছু করেনি কামার। ওর কৃষির পাওয়া দেখাচ্ছে তো এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত রংপুর কালো হাত, রংপুর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, রংপুর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, রংপুর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, রংপুর কালো হাত। আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, আমার কর্মসূচি ঘোষণা করেছে। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে জুলাই সনদের বাস্তবায়ন এবং তার ভিত্তিতে ফেব্রুয়ারির জাতীয় সংসদের নির্বাচন, ফেব্রুয়ারির নির্বাচনে পেয়ার পদ্ধতি চালু, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড এবং যে সমস্ত সন্ত্রাসী খুনি তাদের বিচারের দাবিতে আজকের যে কর্মসূচি পালিত হচ্ছে, আমি আপনাদের কাছে বলতে চাই, প্রিয় ভারত, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক
থেকে। জামাত নেতৃবৃন্দ, সম্মানিত আমার সঙ্গে উপবিষ্ট আমাদের যশোরের বাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন চাই। সেটাকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য অবিলম্বে নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে এটাকে আইনগত ভিত্তি দিতে হবে। এবং আমি সবাইকে আগামীর আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করার জন্য, জোরালো ভূমিকা রাখার জন্য সবাইকে উদাত্ত আহ্বান রাখিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি পরিষ্কার ভাষায় বলি, এখন কথা পরিষ্কার, গণঅভ্যুত্থানের পরে শেখ হাসিনার নেতৃত্ব এবং হিন্দুস্তানের আধিপত্য চলবে না, চলবে না। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এই জুলাই সনদ আর ওই ভাঙড়ির দোকানের কাগজের টুকরোর মধ্যে কোনো পার্থক্য নাই। সে কারণে আমরা মনে করি জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং আগামী নভেম্বর মাসের ভিতর গণভোটের ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন যে অনেকে মনে করছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে হবে। যদি গণভোট থাকবে, সেদিনকে যদি গণভোট অনুষ্ঠিত হয় তাহলে জাতীয় নির্বাচন হবে মুখ্য এবং গণভোট হয়ে যাবে গণ্য। বিধায় এই কথাটা যারা বলছে তারা জাতির সাথে তামাশা করছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তাই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, প্রশাসনের পরে ভরসা না করে এখন তারা ভরসা করছে ইসকনের পরে। এই হিন্দুস্তানের সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকনরে নিষিদ্ধ দাবি জানাচ্ছি আমরা আগামী নির্বাচনে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার, নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি এবং আগামী নির্বাচন সবাই অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার হলো 7 দফা বাস্তবায়নের দাবিতে আজকে বিক্ষোভ মিছিল যশোর সহ সারা বাংলাদেশে জাকপুরে এটা কেন্দ্র কর্মসূচি সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়। আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, অজস্র মামলা, লক্ষ লক্ষ নেতাকর্মী মামলার শিকার হয়েছে। আমরা কখনো রাজপথ থেকে হারিয়ে বা পালিয়ে যাইনি। ফ্যাসিস্টরা এ দেশ থেকে পালিয়ে গেছে। আমরা বাংলাদেশের জনগণকে বোঝাতে চাই এবং যশোরবাসীকে বোঝাতে চাই বিগত 18-19 বছর ফ্যাসিস্টরা যে ধরনের নির্যাতন এই যশোরবাসীর উপরে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপরে করেছে সেটাকে আশ্বস্ত করতে চাই যে আগামী যদি দেশের মানুষ এবং যশোরবাসী একদম স্বইচ্ছায় এবং স্বপ্রণীত হয়ে তারা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে ইনশাল্লাহ ধানের শীষ বিজয় হবে। এবং বাংলাদেশের মানুষ যদি ভোট দিয়ে বিএনপিকে দাসত্ব বা সেবা করার সুযোগ দেয়, আগামীতে যে আগে যে ধরনের অত্যাচার অনিয়ম হয়েছে ভবিষ্যতে কোনো ধরনের সেই সুযোগ কাউকে দেওয়া হবে না ইনশাল্লাহ। এটা যদি কোনো ষড়যন্ত্র না হয়, সঠিক নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচনে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই।
রাকিব ইসলাম, পরিদর্শক মেট্রোলজি, বিএসটি যশোর। আমরা একটা অভিযোগের প্রেক্ষিতে কাজী মার্কেটিং লিমিটেড, খোলাডাঙ্গা ভিকুটিয়া সদর যশোর প্রতিষ্ঠানে আজকে অভিযান চালায়। এখানে একটা অভিযোগ ছিল যে তারা নিম্নমানের ওটস শ্রীলঙ্কা থেকে আমদানি করে তারা পরবর্তীতে বোতলজাত করতেছে অস্ট্রেলিয়া এবং কানাডা বলে। পরবর্তীতে এই প্রেক্ষিতে আমরা বাস্তব পরিদর্শন করে আমরা দেখতে পাই যে তাদের যে বাল্ক অ্যামাউন্ট যেটা বস্তায় আছে, যেটা তারা পরবর্তীতে ভেঙে প্যাকেজিং করতেছে, সেই বস্তাতে লেখা আছে সাবজেক্টটি কি, ওসি ওটস মিলিং প্রাইভেট লিমিটেড 28 BOI EPZ মিরিঞ্জামা শ্রীলঙ্কা নামে একটা ঠিকানা থেকে তারা নিয়ে আসছে। তো আমরা যে লেভেল পাইছি বাল্ক অ্যামাউন্ট যেটা তারা কিনে নিয়ে আসছে, সেখানে আমরা পাইছি শ্রীলঙ্কার অ্যাড্রেস, কিন্তু তারা যেটা রেডি প্রোডাক্ট হিসেবে বোতলজাত করছে, যেটা আমরা কিছু পরিমাণ বোতলজাত পাইছি, যেখানে তারা অস্ট্রেলিয়া এবং কানাডা বলে দাবি করতেছে, যেটা সম্পূর্ণরূপে মিথ্যা তথ্য প্রদান করে মানুষজন ক্রেতাকে ঠগায় এই ব্যবসাটা তারা করতেছে। এটা কোনোভাবে করার সুযোগ নেই। সে বিএসটিআই এর আইন এবং পণ্য মোড়কজাত বিধিমালা 2021 অনুযায়ী তিনি যেখান থেকে আমদানি করবে ঠিক সে ঠিকানাই তাকে লিখতে হবে, তার বাইরে লেখার কোনো সুযোগ নাই। এই হিসাবে আমরা এই পণ্যগুলোকে আপাতত বাজারজাত করা থেকে বন্ধ রাখার জন্য মালগুলো আমরা সিজ করব। পরবর্তীতে এটা আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে। ঠিক আছে, আমার নাম মোহাম্মদ রাকিব ইসলাম, পরিদর্শক মেট্রোলজি, বিএসটি যশোর। ধন্যবাদ। একটু বলেন তো এখানে কি ওটস দেখলাম অনেক, মানে বয়েম ভরা দুইটাই, ওই দেখেন ওই যে সব 100% কাজ চলে এখানে। সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে, ওইখান থেকে ওরা ওইগুলো একটু অন্য জায়গায় পার্সেল করে। আচ্ছা বলেন, আপনি এখানে কি হিসাবে আছেন? আমি কোনো কিছু হিসাবেই নাই, আমাকে একটা ফরম্যাট বানানোর জন্য ডাকাই। হ্যাঁ, ওই ফরম্যাট বানাতে বলেছিল, তাই সেলসের ফরম্যাট, সেলসের। হ্যাঁ, কোথায় কত ফরম্যাট সেলস করে না, ফরম্যাট বলতে আপনি তো একটা ফরম্যাট বানাইতে পারেন, সেলস যে করবে সেই ফরম্যাটে সেলস বসাবে, এটার জন্য তো আমার সেলস জানা লাগবে না। তো আপনি বলছিলেন যে এখনো সেলস হয় না মার্কেটে, আমাকে যা বলছে তাই, এখনো সেলস হয়নি। আপনি ফরম্যাট বানালে ওনারা সেলসটা করবে আর কি। এই আপনারা কি এখান থেকে অনলাইনে সেল করেন? না, আমি এটা জানি না, অনলাইনে সেলস সম্ভবত করে না। মানে যে আছে তাকে একটু দেখাতে বলুন। এই 2 সপ্তাহে কতটুকু মাল বিক্রি করছে, ওই রেজিস্টার্ড এটা দেখাতে এটা আছে, ওরা একটু বলেন। চোরাচালানের শক্তিশালী ওখানে চোরাচালানের নেটওয়ার্ক আছে, যাদের বিরুদ্ধে সে সাংবাদিকতা করেছে, এবং সামনে ইউপি নির্বাচন নিয়েও একটি গভীর ষড়যন্ত্র আছে। সে দুইবার ওখানকার ভয়ঙ্কর সন্ত্রাসী আইনালের বিরুদ্ধে নির্বাচন করেছে, এবার তৃতীয়বার তার স্বাভাবিক পরিস্থিতিতে পাওয়ার সম্ভাবনা আছে, সেটাও এখানে কাজ করতে পেরে থাকে। আমরা মনে করছি যে এই চক্রের, এই ষড়যন্ত্রকারী চক্রের দ্বারা যেভাবে আমাদের ওসি সাহেব মানে যেভাবে উনি গ্রান্ট দিয়ে হয়েছে, ছোট্ট একটি অভিযোগ পেয়ে এবং সেই কাজটি করে ফেলেছেন। আমার মনে হয় যে আমরা বিশ্বাস করি যে উনি যদি থাকেন তাহলে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারি। পুলিশই যে তো এইটা আপনি যদি আমাদের এইটা একটু যদি বোন হিসেবে আমাদের দেখেন, জেলার পুলিশ প্রধান হিসেবে দেখেন, পরে ছেড়ে দিই। আশা করা যায় যে মেডিকেল রিপোর্টটা যাতে টেম্পারিং না হয়, এটা একটু খেয়াল করা এবং দ্রুত আমাদেরকে মুক্ত করা। আপনাদের কাছেও যদি কোনো নতুন নিউজ বা এই সংক্রান্ত কোনো তথ্য যদি থাকে 100 আমরা কিন্তু অন্যায় চাই। আমাকে স্পষ্ট করে লিখেছে যে আমরা ন্যায় চাই। যদি উনি সত্যি এরকম কোনো অপকর্ম করে থাকে তাহলে তার বিচার হোক, আমাদের এখানে কোনো আপত্তি নেই। বাট আমরা চাই যে সে প্রকৃত কথা বলার জন্য সে বাইরে আসুক, যে কি ঘটেছে আমরা তো জানতে চাই। জেলখানায় যেহেতু আমরা কিছু জানতেও পারছি না, তার সাথে তো জেলে যেয়ে দেখা করা সম্ভব না। ফলে আমরা চাই যে সে মুক্ত হয়ে আইনের মানে
যত দ্রুত আপনাদের চেষ্টা হবে তত তাড়াতাড়ি সে জামিনে আসবে, আসলে সে তার লড়াইটা সে করতে পারবে, সেটাই চাইবে। সে কিন্তু আবার লড়াই করবে, আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। আর ওসি সাহেবের অতি উৎসাহী ভূমিকার ব্যাপারে আমি আবারও আপনাকে বলবো যে আপনি একটু সিনসিয়ারলি দেখবেন। ঠিক আছে, চলো ভালো হইতেও পারে। হ্যাঁ, অবিশ্বাসের 11টায় বলি ক্যামেরায় নে আপনার মুখের জন্য যাচ্ছে, আমার মুখ আসছে না। বুঝেছিলাম মানুষের কথা বলবার একটি জায়গা দরকার। মত প্রকাশের সমস্ত জায়গা মুক্ত হতে চলেছে যখন তিনি সাহস করে এই পত্রিকাটি প্রকাশ করেছিলেন, এই পথে তিনি ছিলেন একজন নিঃসঙ্গ শিল্পা। তিনি তার লক্ষ্য থেকে বিচ্যুত হননি এবং যতদিন তিনি ছিলেন লোক সমাজ মানুষের কথা সত্যি কথাটা বলবার চেষ্টা করেছে। রাজনৈতিক মতভেদ কিংবা সামাজিক বর্ণবিন্যাসের শিকার না হয়ে আসল কথাটি লোক সমাজ বলার চেষ্টা করছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রতিষ্ঠাতা প্রকাশক প্রয়াত জননেতা তরিকুল ইসলামকে, যিনি এই লোক সমাজের স্বপ্নদ্রষ্টা। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার অগণিত পাঠক, লেখক, গ্রাহক, সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী, হকার, এজেন্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ডাকে সাড়া দিয়ে যারা আজকে এখানে উপস্থিত হয়েছে। আমি আজকে দোয়া অনুষ্ঠান আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধুমাত্র আমাদের জেলা প্রশাসক মহোদয়কে একটি শুভেচ্ছা বক্তব্য দেবার আহ্বান জানাচ্ছি। এরপরেই আমরা সরাসরি দোয়ার অনুষ্ঠানে চলে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন, লোক সমাজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। যে আপনার কত বছর হয়েছে? উনি বললেন যে আপনি কি বিয়ে করেছেন? করেছি। আপনার ওয়াইফ কি আপনার সঙ্গে থেকে না এই দূরে থাকে ওর সঙ্গে? তাহলে যে নবদম্পতি বিয়ে করেছে তারা একই মন্ত্রণে আমার মন্ত্রণে চাকরি করে, একসাথে চাকরি করে, একজনকে এক জেলায় আরেকজনকে আরেক জেলায়, আপনারটা আপনি ভালো বুঝতেন, অন্যেরটা ভালো বুঝতেন না। যে মানুষটা স্বভাবে চরিত্রে মানুষের সার্বক্ষণিক কল্যাণে কাজ করে, তার প্রতিকার ধরনটাও কিন্তু সুন্দর, যার কারণে কিন্তু 30 বছরে যে একটা অসময় ছিল, একটা কঠিন সময় ছিল, সেই সময়টাতেও ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে, সেই উন্নতটা ধরে রাখতে পেরেছে, সেই একেবারে মানুষের যে কথা বলার জায়গাটা, এই জায়গাটা তারা ধরে রাখতে পেরেছে। তো আমি লোক সমাজ পত্রিকার এই 30 বছর প্রদান করে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই এবং সামনের দিনগুলো আরো বেশি সুন্দর ভাবে থাকুক, মানুষের কথা বলুক, সমাজের কথা বলুক। সবাইকে ধন্যবাদ। আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, অজস্র মামলা, লক্ষ লক্ষ নেতাকর্মী মামলার শিকার হয়েছে। আমরা কখনো
রাজপথ থেকে হারিয়ে বা পালিয়ে যায়নি। ফ্যাসিস্টরা এদেশ থেকে পালিয়ে গেছে। আমরা বাংলাদেশের জনগণকে বোঝাতে চাই এবং যশোরবাসীকে বোঝাতে চাই, বিগত 18-19 বছর ফ্যাসিস্টরা যে ধরনের নির্যাতন এই যশোরবাসীর উপরে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপরে করেছে, সেটাকে আশ্বস্ত করতে চাই যে আগামী যদি দেশের মানুষ এবং যশোরবাসী একদম স্বইচ্ছায় এবং স্বপ্রণোদিত হয়ে তারা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ইনশাল্লাহ ধানের শীষ বিজয় হবে। এবং বাংলাদেশের মানুষ যদি ভোট দিয়ে বিএনপিকে দাসত্ব বা সেবা করার সুযোগ দেয়, আগামীতে যে আগে যে ধরনের অত্যাচার অনিয়ম হয়েছে, ভবিষ্যতে কোনো ধরনের সেই সুযোগ কাউকে দেওয়া হবে না ইনশাল্লাহ। যদি কোনো ষড়যন্ত্র না হয়, সঠিক নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচনে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। যে যশোর সদরের প্রাণকেন্দ্রে দিয়ে যে ভৈরব নদী প্রবাহিত, এটা কিন্তু আমাদের চিত্ত বিনোদনের একটা বড় জায়গা, মানুষের পারিবারিক বিনোদন বলেন যেটাই বলেন। আর নদীর পাড়ে যে একটা অনাবিল প্রশান্তি থাকে, এই প্রশান্তিটা দীর্ঘদিন থেকে মানুষ বঞ্চিত হচ্ছিল, কারণ বিভিন্ন অবৈধ স্থাপনা করা হয়। মানুষজন এই জায়গাগুলো ভালো মতো আসতে পারতেছিল না, ব্যবহার করতে পারছিল না। তারই প্রেক্ষাপটে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড সকলের সম্মিলিত প্রচেষ্টায় নদীর যে জায়গা, সেই জায়গায় যে অবৈধ স্থাপনাগুলো আছে, সেই স্থাপনা উচ্ছেদ কার্যক্রম আজকে শুরু করলাম। এটা পর্যায়ক্রমে চলতে থাকবে। আমরা পর্যায়ক্রমে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সকলের সাথে মিলিতভাবে ম্যাপ অনুসারে নদীর জায়গা নির্ধারণ করব এবং এই উচ্ছেদ অভিযান চলতে থাকবে। উচ্ছেদ শেষ করার পর আপনারা কি করবেন? এখানে উচ্ছেদ শেষ করার পরে আমাদের যেটা পরিকল্পনা আছে, সেটা নদীর জায়গা আমরা কাঁটাতারের বেড়া দিয়ে একেবারে ঘিরে ফেলবো। ঘিরে ফেলার পরে তারপরে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে একটা সম্মিলিত সিদ্ধান্ত নিব যে এখানে বৃক্ষরোপণ করা যায়, যা মানুষের বিনোদনের জন্য কোনো ব্যবস্থা করা যায়, এটা আমরা সম্মিলিত সিদ্ধান্ত নিব। এই অভিযান অব্যাহত থাকবে। আজকে কোথায় কোথায় করলেন? আজকে আপনার ভৈরব নদীর দড়াটানা অংশে করলাম। নেক্সট টাইম আপনার যেটা হবে, আমার আগামী সপ্তাহ থেকে আমি দড়াটানা ব্রিজের উল্টা পাশে যে অংশটা আছে, ওই অংশটায় আবার আমার উপজেলা প্রশাসনের সার্ভেয়ার, আমাদের সার্ভেয়ার সহ সীমানা নির্ধারণ করে ওটা আবার এর পর্যায়ক্রমে পরবর্তী স্টেপে আসবে। আপনার নামটা কি? আমি পলাশ ব্যানার্জি, নির্বাহী প্রকৌশলী, পানি নম্বর 10। আর কি কিছু সাথে অনেক রাজধানী হবে, এখন এখানে লুচ্চমি হবে, এখান থেকে মেয়েদের ধরে নিয়ে যায় ব্রিজের তলে দর্শন করবে, এগুলো তো আর করতে পারেনি জনগণ। এখন আমরা তখন ছিলাম, সাপোর্ট ছিল, আলো ছিল, দোকান ছিল, একটা আলো ছিল, আলোকিত শহর ছিল। এই সরকার করছে, সব সরকার। আপনাকে কি উচ্ছেদ করার আগে কোনো ওয়ার্নিং দিয়েছে? না না, কিছু দিন ইস্যু দেয়নি। কথা নেই বার্তা নেই, হঠাৎ করে আইসেই মনে করেন কইছে যে কালকে বিকেলবেলা 3টের সময় মাইকিং করছে, কালকে 11টার ভিতরে জায়গা খালি যাবে। মাইকিং আমাকে তো বলতে হবে, আমাকে তো একটা সপ্তাহ সময় দিতে হবে যে আমরা কাঁচামালগুলো বেচে ক্লিয়ার করে তারপরে তো বলবে যে বাইরে বাপুরে তোমরা আগামীতে তোমরা এই সপ্তাহ পরের থেকে আর কাজ। এই যে আজকে পিলার বসছে, আজকে তো কোনো কিছু করবে না, এখানে তো হাসপাতাল করবে না, এখানে জনগণের কোনো উন্নয়ন কাজ করবে না, এখানে ব্রিজ করবে না, কালভার্ট করবে না। যেখানে একটা রাস্তা পাবলিকের একটা কাজ করছে, একটা ব্রিজ করছে, যে ওভার ব্রিজ করছে। আপনাকে কোনো চাওয়া দাবি? হ্যাঁ অবশ্যই আমাকে চাওয়া আছে না, আমরা কি করে খাবো? আমরা কি করে খাবো? আমাকে একটা পুনর্বাসন না দিয়ে আমাকে এই জায়গাটা উচ্ছেদ করে দিতে। আজকে যারা এসেছেন এর মধ্যে দুইটা ভাগ। একটা হচ্ছে সেবাদাতা, যারা মূলত সরকারি অর্থে লালিত পালিত। আরেকটা অংশ হচ্ছে সেবা গ্রহীতা, এটি হচ্ছে বড় অংশ। তারা সরকারের আনুগত্য খুব কমই পেয়ে থাকেন, কষ্ট করে জীবন ধারণ করেন এবং তাদের এই কষ্টার্জিত অর্থের কিছু অংশ কর হিসেবে সরকার নিয়ে নেয়, সেটা দিয়ে আমাদের বেতন হয়। দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ থেকে দুর্নীতি একেবারে শেষ করে দিতে পারবে, নির্মূল করতে পারবে। আমি যদি এখন এই প্রত্যাশা করি, এটা একটু বেশি প্রত্যাশা করা হবে। তবে এটা তো স্বীকার করতে হবে যে চাইলে দুর্নীতি কমানো সম্ভব। গত পরশু দিনই আমার বিরুদ্ধে একটি সংবাদ এসছে যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারের মূল্য 200 কোটি টাকা। জনগণ আমাকে চাইনি, আমি গায়ের জোরে একদিন আমি এখানে ছিলাম।
আবার এখানে এটাও বিশ্বাস করতে হবে যে আমাদের মধ্যেও তো অনেক ধরনের সুযোগ সন্ধানী লোক থাকে, তারা হয়তো কেউ কেউ হাততালি দেওয়ার জন্য আগে থেকে প্রস্তুত হয়ে থাকবে। তো আমরা সব মিলিয়ে আমাদের কাজের স্যাটিসফ্যাকশনটা হচ্ছে নিজের মধ্যে। আমি আজকে শুধু কাজ করলাম, আমার এসিআর লিখিত হলো, রাষ্ট্রকে জবাব দিলাম, এবং সবশেষে এটা মাথায় রাখতে হবে আমার যে বিবেক, আমার বিবেকের কাছে তো আমার জবাব দিতে হবে। যশোরবাসী যারা উপস্থিত আছেন সেবা করে যাবেন, সাংবাদিক বৃন্দ এবং সহযোগীবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং অন্য দলে যারা আছে তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, এই স্লোগানকে কেন্দ্র করে আজকের এই আমাদের শুনানি অনুষ্ঠানে আমি প্রথমে অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের পর থেকে এবং ৩৬শে জুলাই ২০২৪ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যারা নির্যাতিত হয়েছে, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং সালাম থাকলো এবং যারা শহীদ হয়েছে তাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধাভাবে স্মরণ করছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের যারা সভা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো আছেন তারা নিয়মিত তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। হয়তো অধিকাংশ ক্ষেত্রে তারা তাদের জনগণের চাহিদা মোতাবেক তারা সভা। কলকাতায় ছিল একসময় শিক্ষা সংস্কৃতির কেন্দ্রবিন্দু, আমরা ছিলাম ইন্টারনেট সভ্যতা, যশোর হয়ে আস্তে আস্তে ওই দিকটায় চলে গেছে। কাজেই সভ্যতার সূচনা যেখানে, সেখানকার মানুষের মানে স্বীকৃতি অন্যদের চেয়ে বেশি হওয়ার কথাই। আমি এই পর্যায়ে আমার কথাটা বেশি বাড়াবো না। আমি কিছুক্ষণ আগে হাততালি শুনছিলাম, একটা তালির ধরন ছিল স্কাউট তালি, তার মানে আজকে বলছি এখানে স্কাউট অনেক বেশি সংখ্যা আছে, স্কাউটদের জন্য আমার বিশেষ শুভেচ্ছা। আমি নিজে এই 5ই আগস্টের পরে আমি বাংলাদেশ স্কাউটের প্রধান ছিলাম। এছাড়া মানে আমরা যতটা হাততালি চাই তার চেয়ে বেশি চাই মানসিক প্রশান্তি। আজকের এই অনুষ্ঠান শেষে সেবাদাতা এবং সব সেবা গ্রহীতা আমরা দুই পক্ষই যদি হাসি মনে বেরিয়ে যেতে পারি, তাহলে ভাববো যে আমাদের আজকের এই অনুষ্ঠানটি সফল হয়েছে। এটা আমাদের রুটিন অনুষ্ঠান, এটা মূলত জনসচেতনতা বৃদ্ধির একটা অনুষ্ঠান। আপনারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সবার জন্য আমাদের অনেক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আমরা চাই স্যার দুদকের মাধ্যমে সেই মামলার স্যার প্রতিদ্বন্দ্বিতা করা হোক এবং 10 কোটি টাকা, কারণ এই হকটা স্যার এই অঞ্চলের রোগীদের এবং রাষ্ট্রীয় যে ক্ষতি করেছেন এটার উপযুক্ত বিচার হওয়া উচিত। এটা মামলাটা আমার মনে হয় সিপার মহোদয় আছে, যদি আমাদের কার্য স্যার দুদকের পক্ষ থেকে স্যার এটা জোর প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্যার বিরত অনুরোধ করছি স্যার। তো যখন আমরা দেখলাম যে এই আইন করা হলো, আইন থেকে বাঁচার জন্য, জরিমানা থেকে বাঁচার জন্য নামমাত্র মূল্যে একটি হেলমেট আমরা ব্যবহার করছি, কিন্তু সেই হেলমেটটা আমার নিরাপত্তা দিবে কিনা এটি আমরা দেখছি না। আমরা এখন দেখি যে অনেক বাইক রাইডার আছে, তাদেরকে আপনারা দেখবেন বাইক রাইডার যারা, তারা যখন বাইরে কোথাও রাইডিং যায় সকল গিয়ার অর্থাৎ হাত থেকে শুরু করে কনুই, তারপরে শোল্ডারে, নি জয়েন্ট, প্রত্যেক জয়েন্টের জন্য আলাদা আলাদা গার্ড পাওয়া যায়। আপনি যখন লম্বা দূরত্বে যাবেন 20 কিলো, 30 কিলো, 50 কিলো, এই ক্ষেত্রে অবশ্যই আপনার এই ধরনের ইকুইপমেন্ট খুব কম দামে ছিল, এই ইকুইপমেন্টগুলো আপনার ব্যবহার করা উচিত। কারণ আপনার জীবন শুধু আপনি সতর্ক থাকলেই কিন্তু আপনি বেঁচে যাচ্ছেন তা কিন্তু না। এই রাস্তা ব্যবহারকারী অন্য যারা আছেন, অর্থাৎ এই রাস্তা আপনি মোটরসাইকেল চালক, আপনার পাশে ইজি বাইক চালক আছে, অধিকাংশ ক্ষেত্রে ইজি বাইক চালকের কোনো প্রশিক্ষণ নেই, তারা জানে না কিভাবে চলতে হয়, কিভাবে কোন জায়গায় রাস্তা ঘোরানো যায়, কোন জায়গায় গাড়ি ঘোরানো যাবে, তারা কিন্তু জানে না এবং জানার চেষ্টাও করে না। অন্য গাড়ি আছে, প্রাইভেট আছে, বাস আছে। আমাদের এই রাস্তার ক্ষেত্রে যেটি আমরা প্রায় দেখি যে এখানে বড়াই নামে একটা পরিবহন আছে, কুষ্টিয়া থেকে খুলনা যায়, এত ডেসপারেট রাস্তায় চলে। তো এটি যখন আপনার পাশ দিয়ে যাবে, আপনি যতই সাবধান থাকুন না কেন, দেখা যায় তাদেরকে কোনো ড্রাইভিং এর কারণে, রেকলেস ড্রাইভিং এর কারণে আপনি অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন। সেটি আপনি পথচারী হন, সেটি আপনি মোটরসাইকেল চালক হন, অন্য ছোট গাড়ি চালক হন। সুতরাং আমার নিজের যেমন সচেতনতা দরকার, আবার অন্যদেরও একইভাবে সচেতন হওয়া দরকার।
আপনি হয়তো মনে করছেন যে আপনি একটা বড় গাড়ি চালাচ্ছেন, আপনার হয়তো গাড়িতে আপনি ক্ষতিগ্রস্ত মানে হবে না, আপনার জীবন ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু যিনি মোটরসাইকেল চালান, যিনি সাইকেল চালান, যিনি হেঁটে যান, যিনি ভ্যান চালান, তার জীবনটা প্রত্যেক ব্যাপার আছে। আবার দেখা যাচ্ছে আপনি যখন ঘুম দিয়ে গাড়ি চালাচ্ছে, গাড়ি যখন উল্টে যায় রাতের অন্ধকারে কিংবা পুকুরে পড়ে কিংবা খালে পড়ে, তখন তো আপনার জীবনটা তো ঝুঁকিপূর্ণ। কিংবা দেখবেন যে যখন দুটো বড় যানবাহন মুখোমুখি সংঘর্ষ হয়, তখন তো আপনাদের জীবনগুলি সংকটে পড়বে। এই সব কিছু বিবেচনা করে আমরা যদি চিন্তা করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা, আমাদের পরিবারটা নিরাপদ রাখতে পারি। সুপার ভাই ভাই আপনি আসেন, আপনি হ্যান্ডব্যাগ টাকা, হ্যান্ডব্যাগ এই যে এর মধ্যে কিন্তু ইয়াবা আছে, দেখছেন আপনি সুপারভাইজার। এই যারা যাত্রী আছেন, এই যে আপনাদের একটু ছবি নিচ্ছি না, সমস্যা নেই, আপনাদের এখানে কাট করে দেওয়া হবে। ইয়াবা আছে বুঝছেন ওনার কাছে, আপনারা তো দেখলেন, ঠিক আছে। নামানোর সময় নেই। আজকে কোনো এখানে কয়টা করে হাত দেন, হাতে বন্ধ হবে।
ভাইয়ের রাকেশ চাষির অমিত ভাইয়ের সবাই বলো আমার সাথে ভয় নাই শেষ হয়নি এখনো না। ডাইরেক্ট আলো ধরার দরকার না, একটা সাইডে ধরবে না। আচ্ছা, এটা হলো সে পরিত্যক্ত বিল্ডিং, তাই তো? এই হচ্ছে, এটা কি তুমি শিওর যেটা আব্দুল্লাহ? হ্যাঁ। কি দেখে বুঝতেছো? এই যে শার্ট প্যান্ট সব ঠিক আছে না? চেহারা দেখে চেহারা দেখে এই যে খাতার যে গল্প বলতেছিল, খেয়াল করেছো? এই যে দেখছো কিসের ভিতরে ঢুকাইছে? ট্রাঙ্কে, তাই তো? এগুলো বাস্তবায়ন দিয়ে এটা হয়ে যাচ্ছে, কারণ আমরা এই ধীরেন কাঁচা মাটির উপরে দেখে সরেন সাইড দেন। লম্বা লম্বা লগি লাগে, যে বৈঠা লাগে, ওই লগি বৈঠা নিয়ে তারা আসে নাই সেদিন ঢাকাতে। আমি সেদিন ছিলাম সেখানে, আমি দেখেছি সেখানে তারা নিয়ে এসেছিল লাঠি সোটা অস্ত্র শস্ত্র। সেখানে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল, সেখানে পিস্তলের গুলি বর্ষণ করা হয়েছিল, সেখানে মানুষকে পিটিয়ে এমন ভাবে হত্যা করা হয়েছিল যেন কোন হিংস্র পশু বা সাপকে পিটিয়ে মারতেছে। আজকে আমাদেরকে বুঝতে হবে, এই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের নির্দেশনায়
বাংলাদেশে 1971 সালের স্বাধীনতার পর থেকে অনেক হত্যাকাণ্ড ঘটেছে, যার একটারও বিচার হয় নাই। একটারও বিচার হয় নাই বললে ভুল হবে। একটা বিচার হয়েছে, 75-এ বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তাদের হত্যার বিচার করেছে শেখ হাসিনা। তার পিতার হত্যার যদি বিচার হতে পারে, তাহলে 28 অক্টোবর 2006 সালে যেই মানুষগুলোকে বিনা অপরাধে রাজপথে পিটিয়ে হত্যা করা হয়েছিল, তাদের সেই খুনিদের বিচার কেন হবে না? আজকে আমরা যেই ভৈরব চত্বরে দাঁড়িয়ে কথা বলছি, এই ভৈরব চত্বরের পিছনের দিকেই 1974 সালে হত্যা করা হয়েছিল জালাল উদ্দিন রতনকে। জামাত শিবির জনতা গড়ে তোলে একতা, অ্যাকশন অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে, জামাতের অ্যাকশন, শিবিরের অ্যাকশন। আপনারা অনেকেই জানেন না জালাল উদ্দিন রতনের নাম। তৎকালীন সময়ে ছাত্রলীগের নেতা ছিল। আমাদের এই যশোরের হত্যা করা হয়েছিল অ্যাডভোকেট মোশাররফ হোসেনকে। বাংলাদেশে এমনি ভাবে সারা দেশে যত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে, সেই রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার না হওয়ার ফলে হত্যাকাণ্ডের একটা সংস্কৃতি চালু হয়ে গেছে। আস্তে 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 আস্তে